অর্থাৎ একটা জেনারেল ফর্মে যে রিকারেন্স রিলেশনটা থাকে সেই জেনারেল ফর্মের রিকারেন্স রিলেশনটাকে সলভ করার চেষ্টা করব এবং দেখবো যে আসলে এই জেনারেল ফর্ম থেকে আসলে মাস্টার থিওরেমটা অ্যাপ্লাই করা হয় এবং তখন আমরা মাস্টার থিওরেমটা অ্যাপ্লাই করে আমরা যে কোনো রিকারেন্স রিলেশনকে আসলে ইজিলি সলভ করতে পারি। তো আমরা দেখেছি যে যদি n ইকুয়াল 1 অর্থাৎ নাম্বার অফ ইনপুট যদি 1 হয় তাহলে নাম্বার অফ ইনপুট 1 হলে আমরা ধরে নিই সেটা একটা কনস্ট্যান্ট টাইম হবে, সি দ্বারা রিপ্রেজেন্ট করছি। বাট ইফ n ইজ গ্রেটার দেন 1 অর্থাৎ আমাদের ইনপুট সাইজ যদি 1 এর চাইতে বড় হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা একটা রিকারেন্স রিলেশনটাকে ইউজ করেছি এবং সেটাকে দুটো ফ্যাক্টর দ্বারা আমরা a এবং b দুটো টার্মের মাধ্যমে অর্থাৎ আমরা যে বিভিন্ন ইকুয়েশন গুলো ইউজ করতাম যে সেই ক্ষেত্রে আমরা দেখেছি যেমন 2t ডিভাইড 2t বাই n বা 2tn/2 প্লাস n এই ধরনের আমরা যে ইকুয়েশন প্রিভিয়াসলি আমরা ইটারেটিভ মেথড বা সাবস্টিটিউশন মেথড আমরা দেখেছি। তো আমরা সেটাকে একটা জেনারেলাইজড ইকুয়েশন করলে আমরা এখানে একটা কোএফিসিয়েন্ট a ইউজ করছি, n এর সাথে একটা কোএফিসিয়েন্ট কে b ইউজ করছি এবং n এর সাথে একটা কোএফিসিয়েন্ট c কে ইউজ করছি। এখন আমাদের টার্গেট হবে এই ইকুয়েশনটাকে সলভ করা। এখন আমরা এই ইকুয়েশনটাকে একটু সলভ করার চেষ্টা করি যে সলভিং দ্য রিকারেন্স রিলেশন। তারপর আমাদের বলা আছে যে t অফ n যদি n গ্রেটার দেন n হয় আমরা মূলত এটার জন্য সলিউশনটা করব। সে ভ্যালুটা আসছে কি at ইন্টু n/b প্লাস cn, এটা হলো আমাদের জেনারেল একটা ইকুয়েশন। তারপর আমরা এই টাইম যদি বলি যে রানিং টাইম, তার রানিং টাইম t অফ n আমরা এটা লিখতে পারবো। সেই ক্ষেত্রে এখন আমরা যদি এই অংশটাকে একটু পৃথক করে লেখার চেষ্টা করি, এটাকে কমন নিলে t অফ n/b টাইম অফ n/b টাকে আমরা লিখলাম cn। এখন দেখুন আমাদের ইকুয়েশনে t অফ n এর ইকুয়েশনটা আমরা জানি, এই যে অলরেডি আমরা একটা রিকারেন্স রিলেশন অর্থাৎ রিকার্সিভলি এখন কিন্তু কল করছি। রিকার্সিভলি যদি কল করে তাহলে t অফ n এর জন্য যদি যে ভ্যালুটা হয় আমরা যে ইকুয়েশনটা জানি, কাজে n এর স্থলে আমরা এখন কাকে ইউজ করব, n/b যে টার্মটা আছে সেই n/b টার্মটাকে আমরা এখন ইউজ করার চেষ্টা করব। তাহলে আমরা এখন এই ইকুয়েশনটাতে n এর স্থলে n/b এর ভ্যালু বসাবো, কারণ আমাদের এখানে ইকুয়েশনটা রিকার্সিভ কলই করছে t অফ n/b। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো at ইনটু, তাহলে এই n এর স্থলে আমরা শুধু লিখবো, n এর স্থলে লিখলাম n/b আর এই যে ওভারঅল যে ইকুয়েশনের b টা তো আছেই থাকবেই, প্লাস c ইনটু n ছিল, তাহলে c ইনটু n এর স্থলে আমরা ইউজ করলাম n/b। আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন। এখন এটাকে আমরা যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে এখান থেকে মাল্টিপ্লিকেশন করলে হবে কত, a স্কয়ার t ইনটু t ইনটু n, এই b টার নিচে ডিভাইডেশন চলে আসবে, তাহলে কত হবে n/b স্কয়ার প্লাস a দ্বারা যদি এটাকে মাল্টিপ্লিকেশন লাজারে বাড়ি পারবো না n a ডিভাইডেড বাই b প্লাস বাইরে cn। এতটুকু আশা করি ক্লিয়ার। নেক্সট আমরা কি করতে পারি, তাহলে এখন এই স্কয়ারটা যদি আবার আমি এই অংশটাকে যদি একটু পৃথক করার চেষ্টা করি, তাহলে এই স্কয়ার টার্মটা যদি আমি বাইরে লিখি তাহলে আমরা কিন্তু এখানে আরেকটা রিকার্সিভলি কল পাচ্ছি t অফ n/b স্কয়ার। আর এখান থেকে আমরা cn টাকে কমন নিচ্ছি, cn টাকে যদি কমন নিই তাহলে ফার্স্ট টার্মটা থেকে থাকবে a/b আর এখানে কত থাকবে 1, তো এই অংশটা থেকে আমরা cn কমন নিলাম। এখন তাহলে আমরা পুনরায় t অফ n/, অর্থাৎ আমরা এখন কি করব, তাহলে এই ফাংশনটাকে রিকার্সিভলি আবার কল করব, অর্থাৎ n এর স্থলে এখন কত বসাবো, n এর স্থলে আমরা বসাবো n/b স্কয়ার। তো সেই ক্ষেত্রে আমরা ইকুয়েশনটা লিখতে পারি at n এর স্থলে লিখলাম আমরা n/b স্কয়ার ডিভাইডেড বাই b প্লাস c ইনটু n ছিল, n এর স্থলে আমরা লিখলাম n/b স্কয়ার প্লাস আমরা যদি দেখি প্লাস এই টার্মটা তো প্রিভিয়াস যে টার্মটা ছিল সেই টার্মটাই আছে cn ইনটু a/b প্লাস 1। আশা করি এতটুকু ক্লিয়ার।
এখন এটাকে একটু যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে এখানে কত হবে, এ কিউব টি, এ কিউব আসবে ইন্টু এন বাই বি কিউব প্লাস এ স্কোয়ার সি এন, এ স্কোয়ার সি এন ডিভাইডেড বাই বি স্কোয়ার। যদি এটা দেখি যে তাহলে আমরা যদি এটা দেখি তাহলে এ কিউব টি বাই এন বাই বি কিউব, অর্থাৎ সিএনটাকে আমরা এখন সিএনটাকে যদি রাখি, আমরা এখন টার্মটাকে আসলে ব্যবহার করার চেষ্টা করি, তাহলে সেই ক্ষেত্রে কত আসছে, সিএনটাকে আমরা বাইরে রেখে এ স্কোয়ার বাই বি স্কোয়ার যে টার্মটা নিলাম প্লাস সিএন এই টার্মটা আসছে এ বাই বি প্লাস 1। এখন আমরা কি করতে পারি, এই দুটো টার্ম থেকে সিএনটাকে আবার কমন নিতে পারি। সিএনটা যদি কমন নিই সেক্ষেত্রে ইকুয়েশনটা কিরকম দাঁড়াচ্ছে, এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ বাই বি প্লাস 1। অর্থাৎ এখন আমরা একটু যদি খেয়াল করার চেষ্টা করি যে যখন এটা হলো স্টেপ 1, স্টেপ 1 এর ক্ষেত্রে খেয়াল করুন এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1 এবং এখানে আমরা যদি দেখি সি অফ এন যেটা সেটার ভ্যালু কত ছিল, সিএন ইন্টু 1। যখন স্টেপ 2 নিয়েছিলাম অর্থাৎ আমি 1 টাইম রিকার্সিভ, সেকেন্ড টাইম যখন রিকার্সিভলি কল করলাম তো সেক্ষেত্রে এর ভ্যালুটা কত আসলো, এ স্কোয়ার। সিমিলারলি বি এর ভ্যালুটাও চলে আসলো কত, বি স্কোয়ার। আমরা এখানে একটা টার্ম পেলাম কত, এ বাই বি প্লাস 1। ঠিক একইভাবে অর্থাৎ যখন আমরা টার্ম ইউজ করেছি এখানে যখন এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার আছে, আমরা সেই ক্ষেত্রে এখানে সিএন এর সাথে তার কি টার্মটা পেয়েছি খেয়াল করুন, এখানে যদি এর পাওয়ার থাকে 2, আমরা এর পাওয়ারটা কত পাচ্ছি, 1। আসলে এটা কিভাবে আসছে, এটা আসছে হলো এ টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার 0, এটা হলো এ টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার 1। এইভাবে আমরা ভ্যালুগুলা পাচ্ছি। অর্থাৎ আমি এখানে যে টার্মটা পাবো এখানে সিএন এ পাবো কি তার চাইতে 1 টার্মটা কম, অর্থাৎ এখানে যদি আমি কিউব পাই এখানে পাচ্ছি কত, ম্যাক্সিমাম এ স্কোয়ার থার্ড টার্ম। এখন আমরা যদি এই ইকুয়েশনটাকে একটু জেনারেলাইজ, অর্থাৎ আমরা কে টাইমস যদি তাকে রান করানোর চেষ্টা করি, কে টাইমস পর্যন্ত যদি রান করে তাহলে এটা কত হবে, এ টু দি পাওয়ার কে ইন্টু টি অফ এন বাই এটাও কত হবে, বি টু দি পাওয়ার কে প্লাস সিএন। এই ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা ম্যাক্সিমাম আসবে, এটা যদি কে থাকে তাহলে এখানে ম্যাক্সিমাম কত আসবে, এ টু দি পাওয়ার কে মাইনাস 1, তাহলে এটা যদি কে মাইনাস 2, এটা কে মাইনাস 2, এভাবে জেনারেলাইজড ফর্মে আমরা এই ইকুয়েশনটাকে লিখতে পারি। এখন দেখা যাক তাহলে আমরা আলটিমেটলি তাহলে সলিউশনটা ইকুয়েশনটা কি পেলাম, এই রিকারেন্স রিলেশনের যদি আমি এক্সিকিউশন টাইম বের করতে চাই, রানিং টাইম, তাহলে রানিং টাইমটা আমরা এই ফরম্যাটে পাচ্ছি। এখন আমরা কেটাকে যদি লিখি যে ইফ কে ইকুয়াল লগ বি অফ এন, অর্থাৎ আমরা লগ এখানে বেসটা বি দ্বারা রিপ্রেজেন্ট করেছি, লগ বি অফ এন ইকুয়াল যদি কে হয়, যেহেতু আমার পাওয়ার আকারে আসছে যার জন্য আমরা লগারিদম ফাংশনটাকে ইউজ করেছি, তাহলে এখন আমরা কি করলাম, উভয় পক্ষে আমরা যেহেতু এটা বেস ছিল বি, আমরা বি পাওয়ারটাকে ইউজ করলাম, অর্থাৎ বি টু দি পাওয়ার অফ লগ বি এন ইকুয়াল বি টু দি পাওয়ার অফ কে, এটাকে ইউজ করতে পারি। যদি হয় তাহলে এই এখান থেকে আমরা অ্যাকচুয়ালি কত পাচ্ছি, এই ভ্যালুটার কত আসছে, বি লগ বি বলতে আসলে কত, 1 ইন্টু এন, দ্যাট ইজ এন ইকুয়াল বি টু দি পাওয়ার কে। এবং এই টার্মটা থেকে আমরা যদি ইকুয়াল লিখি এন বাই বি টু দি পাওয়ার কে ইকুয়াল 1, এটাও তো লিখতে পারি, লেখা যাবে না? এখন আমরা এই টার্মগুলোকে আমরা এই আমাদের ইকুয়েশনে ইউজ করার চেষ্টা করব, অর্থাৎ আমরা এন এর ভ্যালুটা কত পেলাম, এন ইকুয়ালস বি টু দি পাওয়ার কে, যেখানে কে এর ভ্যালুটা হলো লগ বি অফ এন, লগ বি এন। এখন আমরা এই ইকুয়েশনে যদি একটু সলভ করার চেষ্টা করি তাহলে খেয়াল করুন, অর্থাৎ এই বি টু দি পাওয়ার কে বলতে কত, অ্যাকচুয়ালি বি টু দি পাওয়ার কে বলতে হলো এন, তাহলে আমরা এই ক্ষেত্রে এই যে ইকুয়েশনে বি টু দি পাওয়ার কে ছিল এর স্থলে আমরা কত লিখতে পারি, এন লিখতে পারি, এন লিখলাম। আর বাকি যে ইকুয়েশনটা আছে সে আমরা শুধুমাত্র এই একটা টার্মটাকে আমরা ইকুয়েশনে ইউজ করলাম, অর্থাৎ এন বাই এন। তাহলে এন বাই এন যদি হয়, রিমেইনিং ইকুয়েশন গুলো সেম আছে,
অর্থাৎ তাহলে সেই ক্ষেত্রে আমরা কি আসলো, টি অফ 1, এটার ভ্যালু 1 আসলো, অর্থাৎ টাইম কমপ্লেক্সিটি অফ 1 যদি রানিং টাইম অফ 1 আমি যদি পাই, তাহলে রানিং টাইম অফ 1 অর্থাৎ এখানে 1 বলতে কি ইনপুট সাইজ অফ, এখানে 1 বলতে কি n ইকুয়াল 1। জি স্যার। হ্যাঁ, আমরা এই রিকারেন্স রিলেশন থেকে বলেছিলাম যদি n ইকুয়াল 1 হয় তাহলে তার টাইম কমপ্লেক্সিটি কত আসবে, c। জি স্যার। c, কাজে আমরা এই ভ্যালুটাকে t অফ 1 ইকুয়াল তাহলে কত লিখতে পারি, c লিখতে পারি। সি লিখতে পারি। জি স্যার। আর এই ইকুয়েশনটা তো রিমেইনিং আছে, যা আছে তাই। এখন এইটাকে আসলে যেহেতু আমার এই টার্মে একটা টার্ম আসছে কত, মানে একটা ফ্যাক্টর আসছে a বাই b আকারে, তাই না? প্রত্যেকটা এই ফ্যাক্টর গুলো কি a বাই b আকারে, তো তাহলে আমাকে এখান থেকে আমাদের একটা টার্ম a বাই b আকারে ক্রিয়েট করার চেষ্টা করতে হবে। এখন খেয়াল করেন a টু দি পাওয়ার কে c কে আমরা কি লিখতে পারি, a টু দি পাওয়ার কে c ইনটু 1 লেখা যায়। এখন আমরা এই অংশটা থেকে আমরা 1 বলতে কত, আমরা যে বলে আসছিলাম n বাই b টু দি পাওয়ার কে ইকুয়াল 1 লেখা যায়। জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এখন এই 1 এর স্থলে n বাই b টু দি পাওয়ার কে টাকে ইউজ করছি। এখন যদি আমরা n এর স্থলে 1 বাই b টু দি পাওয়ার কে কে ইউজ করি, তাহলে বোথ সাইড থেকে এখন দেখেন আমরা এখানে আমরা একটা কমন টার্ম cn, এখানে একটা কমন টার্ম আসছে cn, তাহলে আমরা এই cn টাকে কি কমন নিতে পারি। cn টাকে যদি আমরা কমন নিই তাহলে দেখুন আমরা কিন্তু এখন একটা জেনারেলাইজড ইকুয়েশন পেলাম, a টু দি পাওয়ার k বাই b টু দি পাওয়ার k প্লাস a টু দি পাওয়ার k মাইনাস 1 ডিভাইডেড বাই b টু দি পাওয়ার k মাইনাস 1, আমরা একটা জেনারেল ইকুয়েশন পেলাম। অর্থাৎ ফাইনালি আমরা যদি যখন আমরা k ইকুয়াল log b অফ n নিয়েছি আমাদের এই ভ্যালুর জন্য, সেই ক্ষেত্রে আমরা এক্সিকিউশন টাইমটা পাচ্ছি হলো এই টাইমটা, এটা হলো আমাদের রানিং টাইম, এটা হলো ওভারঅল রানিং টাইম। এখন আমরা দেখেন কন্ডিশন গুলো ইউজ করছি, আমাদের এখানে ফ্যাক্টর গুলো কি আছে a এবং b, তাই না? কোএফিসিয়েন্ট গুলো a এবং b। তাহলে এখন কি কি কন্ডিশন আসতে পারে, আমার আইদার a এবং b ইকুয়াল হতে পারে, a b এর চাইতে ছোট হতে পারে, অথবা a b এর চাইতে বড় হতে পারে, এই তিনটা কন্ডিশন। এখন এই তিনটা কন্ডিশনের জন্যই আমরা আসলে এই ইকুয়েশন গুলোকে সলভ করার চেষ্টা করব, এবং তৎপরবর্তীতে আমরা যে সলিউশন গুলো দেখবো সেই সলিউশনে আসলে এই যে এক্সিকিউশন টাইম বা রানিং টাইমটা আমরা পাবো সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করব। এখন আমরা দেখি যদি আমাদের কন্ডিশনে ইফ a ইকুয়াল b হয়, অর্থাৎ a ইকুয়াল b হওয়ার অর্থ হলো, অর্থাৎ এখানে যে ভ্যালুটা পাচ্ছি অর্থাৎ এই টার্মটা এবং এই টার্মটা কি থাকবে, ইকুয়াল থাকবে। অর্থাৎ এখানে যে ভ্যালু, অর্থাৎ এটা যদি 2 হয় তাহলে এখানে কত আসতে হবে, 2t থাকলে এখানেও n বাই 2 থাকতে হবে। এখানে যদি 3t থাকে 3 ইনটু t তাহলে n বাই 3 হবে। অর্থাৎ যদি এই ধরনের টার্মে আসে when a ইকুয়াল b, সেই ক্ষেত্রে আমরা কি পাবো, তাহলে আমরা এই ইকুয়েশনটাকে সলভ করি when a ইকুয়াল b, তাহলে সেই ক্ষেত্রে b এর ক্ষেত্রে b এর ভ্যালুটা আমরা a টু দি পাওয়ার k লিখতে পারি b এর ক্ষেত্রে, অর্থাৎ সমস্ত b গুলোকে আমরা a দ্বারা রিপ্লেস করলাম। যদি রিপ্লেস করি আসলে প্রত্যেকটা জায়গা থেকে আমি ভ্যালু কত পাবো, 1 পাবো না? 1 পাবো। 1 পাবো। তাহলে 1 যদি পাই, অ্যাকচুয়ালি খেয়াল করেন তাহলে এটা ভ্যালু কত আসছে 1, এটা 1, এইভাবে তাহলে 1 প্লাস 1 2 প্লাস 1 3 প্লাস 4, এইভাবে অ্যাকচুয়ালি আমি কত টার্ম পর্যন্ত এসেছি, k টার্ম পর্যন্ত। তাহলে কতগুলো 1 পাবো আমরা, k সংখ্যক 1। তার মানে আমরা যদি এই পর্যন্ত সলভ করি, এই পর্যন্ত আসলে কতগুলো ভ্যালু পাচ্ছি, k সংখ্যক ভ্যালু পাচ্ছি প্লাস 1, এই 1 এডিশনাল 1। অর্থাৎ তাহলে আমি যদি ইফ a ইকুয়ালস b হয় তাহলে আমরা এই ইকুয়েশনটাকে সলভ করতে পারি, তাহলে cn কত আসছে, k প্লাস 1, k প্লাস 1। এখন দেখেন k এর ভ্যালুটা আমরা তো ধরে, k এর ভ্যালুটা কত, log bn, লগারিদম আকারে এক্সপোনেনশিয়াল আকারে সে বাড়ছে যেহেতু পাওয়ার আকারে পাওয়ার গ্রোথটা আসছে। তাহলে আমরা k টাকে রিপ্লেস করলাম, অর্থাৎ k টাকে রিপ্লেস করলাম কার সাহায্যে, আমাদের যে ইনপুট সাইজ ছিল সেই ইনপুট লগারিদম অফ log b অফ n প্লাস 1। এখন দেখা যাচ্ছে আমরা যদি এখানে ইউজ করি তাহলে আমরা মাল্টিপ্লিকেশন করলে
আমরা কি পাচ্ছি অ্যাকচুয়ালি সি তো আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এখান থেকে পাবো সিএন লগ বিএন বা লগ বিটাকে আমরা যদি বলি লগারিদম লগ এন, তাহলে এখানে পাবো সিএন লগ এন প্লাস সিএন। তাহলে আমরা সি টার্মটাকে আমরা ওমিট করতে পারি কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে অ্যাকচুয়ালি থাকবে কত এন লগ এন প্লাস এন, তাই তো? এটা আরো একটু ক্লিয়ার এন লগ এন প্লাস আমরা যদি মাল্টিপ্লিকেশন করি এটা পাবো এন, তাহলে এন লগ এন আর আরেকটা টার্ম পাচ্ছি আমরা এন, এই দুটোর মধ্যে তাহলে হায়ার ভ্যালু কে? এন লগ এন, কারণ এন এর সাথে এন লগ এন এর ভ্যালুটা তো এন লগ এন প্লাস এন যদি হয়, তাহলে এই দুটোর মধ্যে যদি আমরা টাইম কমপ্লেক্সিটি বের করতে চাই অ্যাসাম্পটোটিক নোটেশন আসে, তাহলে অ্যাসাম্পটোটিক নোটেশন আমরা কি লিখতে পারবো? এন লগ এনটা লিখতে পারবো। আমরা অলওয়েজ বলি অ্যাসাম্পটোটিক নোটেশন গুলোতে কি হয় যে আমাদের যে হাইয়েস্ট যে অর্ডারটা থাকবে, হাইয়েস্ট যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে আমরা পিক করবো, তাহলে আমাদের ওভারঅল যে টাইম কমপ্লেক্সিটিটা আসলো সেটা হলো এন লগ এন। এটা কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? স্যার কিন্তু থিটা নোটেশনে কেন বা হলো এটা একটু জন্য হায়ার ভ্যালুর জন্য, হায়ার ভ্যালু যে আমরা অ্যাকসেপ্ট করলাম এই জন্যই বলছি। আচ্ছা, আমরা এখন সেকেন্ড টার্মটা একটু বোঝার চেষ্টা করি। আমরা এখানে ইউজ করেছিলাম a ইকুয়ালস b, তাহলে আপনারা খেয়াল করুন যে অলরেডি আমরা কিন্তু একটা কন্ডিশন পেয়ে গেছি, when a equals b then the running time of any algorithm is theta of n log n, theta of n log n। আচ্ছা, এখন আমরা যখন আমরা বলছি এর ভ্যালু a is less than b, এর মানটা যখন b এর চাইতে ছোট হবে তখন কি হবে? তাহলে আমরা একটু সলভ করার চেষ্টা করি। খেয়াল করুন, আমরা একটু যদি খেয়াল করি, আমরা এই ধরনের একটা ইকুয়েশনকে ম্যাথমেটিক্যালি যে জিওমেট্রিক যে সিরিজ গুলো থাকে, যে সামেশন অফ x টু দি পাওয়ার k প্লাস x টু দি পাওয়ার k মাইনাস 1, এইভাবে যদি একটা টার্ম থাকে, মানে 1 প্লাস x প্লাস x স্কোয়ার প্লাস x কিউব, এই যে টার্মটা আমরা বলি সামেশন অফ, এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার k প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1। এটা আমরা ম্যাথমেটিক্যালি প্রুভেন। এখন খেয়াল করুন, আমরা এই সিরিজটাকে আসলে লিখতে পারি যদি আমরা a বাই b টাকে, এই a বাই b যে রেশিওটা আছে, এই রেশিওটাকে যদি আসলে আমি x হিসেবে বিবেচনা করি, তাহলে কি আসছে 1 প্লাস x প্লাস x স্কোয়ার প্লাস x কিউব, এইভাবে আস্তে আস্তে x টু দি পাওয়ার k মাইনাস 1 x টু দি পাওয়ার k, অর্থাৎ এই ইকুয়েশন আকারে লিখতে পারি, এই ইকুয়েশন আকারে লিখতে পারি। সেই ক্ষেত্রে x এর স্থলে আমরা কত লিখব? a বাই b টু দি পাওয়ার k প্লাস 1 মাইনাস 1, ঠিক একইভাবে x এর স্থলে আমরা লিখতে পারবো a বাই b। এখন এটা যদি হয়, খেয়াল করুন এই ইকুয়েশনটাকে আসছে a বাই b ডিভাইডেড বাই k প্লাস 1 মাইনাস 1, আর নিচে আছে a বাই b মাইনাস 1। এটাকে জাস্ট যদি আমি রিভার্স করি, অর্থাৎ মাইনাসটাকে যদি বোথ সাইডে কমন নিই, তাহলে এইভাবে লিখতে পারবো না? ইজিলি লেখা যাবে। হ্যাঁ, এখন খেয়াল করুন, আমরা কিন্তু এখানে বলছি a এর ভ্যালুটা a is less than b, a is less than b, a যদি b, অর্থাৎ b এর ভ্যালুটা এখান থেকে বড়, তার মানে আলটিমেটলি এখানে তো একটা ফ্যাক্টর আছে, তাই না? a বাই b থেকে তো আমি একটা ভ্যালু পাবো, একটা ফ্র্যাকশন ভ্যালু পাবো, এবং তার করি, তাহলে ওভারঅল এই যে উপরের যে মানটা আমরা বলছি, তার মানে কি এইখান থেকে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেই ক্ষেত্রে থেকে যদি 1 মাইনাস করি, তার মানে অবভিয়াসলি এই ভ্যালুটা কি হবে? 1 এর চাইতে ছোট হবে ওভারঅল। এটা কি বলা যায়? যেটা সামনে আছে ওটা থেকে বাদ দিলে তো সবসময় ছোট। হ্যাঁ, আমরা যদি এই ভ্যালুটাকে সাপোজ ধরলাম যে এই সামহাও এই ভ্যালুটার p, তার মানে 1 মাইনাস p মানে তো অবশ্যই সেটা 1 এর চাইতে ছোট। কাজে আমরা এই ভ্যালুটাকে লিখলাম লেস দেন 1 বাই 1 মাইনাস a বাই b। এটাকে লেখা যাবে কিনা? জি স্যার লেখা যাবে। হ্যাঁ, এটাকে যদি লিখি তাহলে আমরা খেয়াল করেন এই যে ওভারঅল এই যে টার্মটা, আমরা যে সিরিজটা, এই সিরিজটার ইকুইভ্যালেন্ট ভ্যালু পাচ্ছি কত? 1 বাই 1 মাইনাস
এ বি, তাই না? অর্থাৎ এই যে ভ্যালুটা পেলাম তার মানে এই ভ্যালুটাকে আসলে কি একটা কনস্ট্যান্ট ভ্যালু চলে আসলো না? খেয়াল করুন তো, এখানে এখানে অ্যাকচুয়ালি আমরা এখানে এ আর বি এর মান হ্যাঁ জি স্যার কনস্ট্যান্ট ভ্যালু বলছি। এখানে একটা কনস্ট্যান্ট, অর্থাৎ এখানে কিন্তু আমার ইনপুট সাইজের উপর কিন্তু ফ্যাক্ট করছে না। যদি ইনপুট সাইজের উপর ফ্যাক্ট না করে তাহলে ওভারঅল এটাকে, যার জন্য আমরা বলছি থিটা অফ 1, কারণ এখানে ইনপুট সাইজটা অলরেডি কত চলে আসছে, এখানে n ইকুয়াল আমরা 1 বলতে পারি। অর্থাৎ এটাকে, যার জন্য আমরা Yes, sir. ওভারঅল এই ভ্যালুটাকে আমরা থিটা অফ 1 দ্বারা, অর্থাৎ যখন আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু চলে আসলো, যেমন প্রিভিয়াস ইকুয়েশনটা যদি দেখি, একটু খেয়াল করার চেষ্টা করেন, আমরা এই যে এই ভ্যালুটা যখন ছিল, আমরা এটা যখন আসলো তখন একটা কনস্ট্যান্ট টার্ম চলে আসছিল 1, টি অফ 1, অর্থাৎ এই ভ্যালু একটা কনস্ট্যান্ট ভ্যালু যখন আসছে তখন আমরা 1 দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক একইভাবে এখানে যখন আসলো, অর্থাৎ আমাদের ইনপুট সাইজটা নেই, অর্থাৎ একটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে অবশ্যই আমরা ওভারঅল এই পুরো টার্মটাকে আমরা থিটা অফ 1 দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। তার বাইরে কি থাকলো? সি অফ এন। তাহলে ওভারঅল যদি আমরা এখন টাইম কমপ্লেক্সিটি বলি, তাহলে তার টাইম কমপ্লেক্সিটি কত আসছে? থিটা অফ এন লেখা যায়। এটা বলতে পারবো? জি স্যার। তার মানে একটু খেয়াল করেন, তাহলে আমরা কন্ডিশন গুলো যদি দেখি, যদি a ইকুয়ালস বি হয় তাহলে আমরা পাচ্ছি n log n, আর যখন a ইজ লেস দেন থিটা বা ওমেগা কিভাবে বলতে পারবো স্যার? হ্যাঁ কেন আপার বাউন্ড লোয়ার বাউন্ড আছে না? এভারেজ কেসের জন্য মনে হয় এটা। আমরা কিন্তু বলছি যে থিটার যে টার্মগুলো আমরা রিকারেন্স রিলেশনে কিন্তু সবগুলো টার্ম আমরা থিটাতে ইউজ করেছিলাম। কারণ আমরা যে গ্রোথ রেট গুলো বা ফাংশন sir. আমরা বলছিলাম, Yes, sir. টাইম কমপ্লেক্সিটি বের করছিলাম জি স্যার। লোয়ার বাউন্ড এন্ড আপার বাউন্ড লিমিটের মাঝে। জি স্যার। দুটো স্যার, মান এইবারে মনে হয় এখন হলো কি? এই যে বিগ ও বা বিগ ওমেগার যে নোটেশনটা আমরা জাস্ট দুটো তিনটা স্লাইডের পরেই যাচ্ছি, তখন আমরা মাস্টার থিওরেমটা যখন প্রুফ করব তখন আসলে আমাদের এই টার্মগুলো লাগবে, এবং তখন আমরা আসলে লোয়ার বাউন্ড আপার বাউন্ড টার্মগুলোর সাথে আরো ফ্যামিলিয়ার হতে পারবো। এখন আমরা দেখি, আমরা যে রিকারেন্স রিলেশনগুলো সলভ করেছিলাম প্রিভিয়াসলি, সবগুলো কিন্তু থিটা দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম। আচ্ছা জি স্যার। আচ্ছা, এখন আমরা বলছি যে এখন যদি এ গ্রেটার দেন বি হয়, সেই ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করতে পারি। ইফ এ ইজ গ্রেটার দেন বি, তাহলে দেখেন এই কোয়েশ্চেনটাকে সিমিলারলি আমরা এই ধরনের করতে পারি। খেয়াল করুন, এখন এ যদি গ্রেটার দেন বি হয়, অর্থাৎ এ এর ভ্যালুটা বি এর চেয়ে, তার মানে এখানে কিন্তু আমি যে প্রিভিয়াস যে ফাংশনটা, সেখানে কিন্তু বি এর ভ্যালুটা বড় থাকার জন্য এখানে যে ফ্র্যাকশনাল ভ্যালুটা, সেই ফ্র্যাকশনাল ভ্যালুটা কিন্তু 1 এর চাইতে ছোট হচ্ছিল, ঠিক কি না? জি স্যার। a by b, when a is less than b, তাহলে অলওয়েজ a by b যে ভ্যালুটা সেটা 1 এর চাইতে ছোট হবে, যার জন্য আমরা ছোট ছিল, জি স্যার। এই টার্মটাকে 1 মাইনাস করেছিলাম। বাট হেয়ার আমরা যদি দেখি a is greater than b, তার মানে অলওয়েজ a by b এর যে ভ্যালুটা সেটা কিন্তু একটা পজিটিভ ভ্যালু আসবে, লার্জার ভ্যালু আসবে, এবং ওয়ান আমরা থেকে বড় হয়। a এর ভ্যালুটা যদি খুব বড় নিই, সেই ক্ষেত্রে a বাই এবং b এর ভ্যালুটা যদি ছোট হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা কিন্তু, এবং তার উপরে কি আছে, অনেক পাওয়ার বেশি হবে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু জি, একটা স্যার। ভ্যালু পাবো। তো যার জন্য জি, স্যার। আমরা ওভারঅল সেই ক্ষেত্রে আমরা যেটা করেছি, যে আমরা যদি কম্পারেটিভলি চিন্তা করি যে লার্জ ভ্যালুর ক্ষেত্রে আমরা এখানে -1 আছে, তাহলে এই -1 টার্মটাকে আমরা, অর্থাৎ একটা লার্জ ভ্যালু থেকে 1 যদি মাইনাস করা হয়, যেমন 100 থেকে -1 করলে সেটা কত হচ্ছে, 99, তাহলে অলমোস্ট জি, স্যার। 100 সেটা আমরা বলতে পারি। জি স্যার। হ্যাঁ, এর জন্য আমরা এই ওভারঅল টার্মটাকে যদি আমরা a বাই b টু দি, এই ওভারঅল টার্মটাকে যদি বলি k প্লাস 1 মানে কত, a বাই b টু দি পাওয়ার k ইনটু a বাই b, যদি আমি এটাকে ভাঙান, জি স্যার। আর নিচে a বাই b, যদি মাইনাস গুলোকে আমরা ওমিট করে, মানে এটা টেন্স টু যদি হয় a বাই b k প্লাস 1, আমরা বলতে পারি এটা a বাই b মাইনাস 1টাকে আমরা বলতে পারি টেন্স টু a বাই b। সেই ক্ষেত্রে a বাই b, এখান থেকে a বাই b যদি আমরা কি করি, স্যার এই জায়গাটা বুঝি নাই স্যার, কি বলতে পারি স্যার? হ্যাঁ
মানে এটাকে এই যে যদি লগারিদম -1 এটাকে কি বলা যায় স্যার? এই ভ্যালুটা আমরা বলছি যেহেতু এ এর ভ্যালুটা লার্জার বি এর চাইতে, তাহলে এ ইজ গ্রেটার দেন যদি বি হয়, অলওয়েজ এই ভ্যালুটা আমরা একটা পজিটিভ ভ্যালু পাবো। এবং এর মানটা যদি অনেক বড় হয় সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু অনেক লার্জার একটা ভ্যালু পাচ্ছেন। জি স্যার। তো ওভারঅল লার্জার আপনি বলছে যে যখন আমরা স্যার কনসিডার আবার বলছে যেটা বুঝে নাই সেটা হচ্ছে স্যার উনি বুঝে নাই সেটা হচ্ছে চাইতে এই ভ্যালুটা বড় হবে স্যার। সেক্ষেত্রে আমি জি স্যার উনি বুঝে নাই ওটা হচ্ছে a বাই b টু দি পাওয়ার k আর হচ্ছে ইনটু a বাই b টু দি পাওয়ার 1 এটা বুঝে নাই আর কি। এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? না স্যার ঠিক আছে, এটা আমি বলবো স্যার, এটা বুঝতে এটা পারছি হলো স্যার। এ বাই বি, এর জি স্যার, এর বুঝতে পারছি। মানটা সবসময় এর মান বেশি হবে স্যার। হ্যাঁ, এটা অলওয়েজ যখন আমরা এই কন্ডিশনটা প্রুফ করছি when a is greater than b, আমরা তিনটা কন্ডিশন নিয়েছি, a equals b, a less than b and a always greater than b। সেই ক্ষেত্রে কি হবে? আমরা এটা কিন্তু প্রুফ করছি when always a is greater than b। সেই ক্ষেত্রে আমরা ওভারঅল এই টার্মটাকে আমরা a বাই b টু দি পাওয়ার k আকারে বলতে পারি এভারেজলি যদি হয়। এটাই প্রশ্ন, এটাকে আমি কিভাবে বলতে পারি? এই যে ওমেগা বা থিটা, মানে ওমেগা বা ওই কি বলে সিগমা বা হচ্ছে আরেকটা কি আছে বিগ নোটেশনে আমি কিভাবে কেন বলতে পারি ওকে? কেন আমরা থিটা ইউজ করছি? হ্যাঁ মানে ওকে কেন থিটা বলতে পারতেছি আমি এটা বুঝতেছি না স্যার। আমি কিন্তু এই টার্মটা মানে প্রত্যেকটা এর আগে ফ্রিকোয়েন্টলি বলছি যে আসলে আমরা যখন টাইম কমপ্লেক্সিটিটা বের করছি, আমরা যখন ওমেগাটা ইউজ করছিলাম তখন কিন্তু আমরা শুধুমাত্র আপার বাউন্ডের ক্ষেত্রে কনসিডার করছিলাম যে ম্যাক্সিমাম বাউন্ডে তার ভ্যালুটা থাকবে বিলো আপার বাউন্ড, এবং যখন আমরা ওমেগা ইউজ করছিলাম তখন আমরা বলছিলাম কি তার ভ্যালু ম্যাক্সিমাম লোয়ার বাউন্ড, বাট থিটা কোনটা থাকবে বিটুইন আপার বাউন্ড এন্ড লোয়ার বাউন্ড। ওভারঅল যে আমরা অ্যানালাইসিস করছি, যে আমরা চাচ্ছি যে একটা ইকুয়েশন, আমরা একটা অ্যালগরিদমকে অ্যানালাইসিস করছি, তার রানিং টাইমটা বের করতে চাচ্ছি বিটুইন আপার বাউন্ড এন্ড দ্য লোয়ার বাউন্ড। তো যদি আমি আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড কেসের সাথে আমি যদি অ্যানালাইসিস করি তাহলে অবশ্যই সেটাকে আমরা থিটা দ্বারা রিপ্রেজেন্ট করব। আপনাকে যদি বলা হয় যে আপনি এই অ্যালগরিদমটাকে অ্যানালাইসিস করেন অ্যাকর্ডিং টু দা আপার বাউন্ড কন্ডিশন, তখন সেই ক্ষেত্রে আপনি এটাকে বিগো দ্বারা রিপ্রেজেন্ট করবেন। যদি বলা হয় যে আপনি এটাকে রিপ্রেজেন্ট করেন অ্যাকর্ডিং টু দা লোয়ার বাউন্ড কন্ডিশন, তখন আপনি এটাকে ওমেগা দ্বারা রিপ্রেজেন্ট করবেন। আদারওয়াইজ আপনারা অলওয়েজ কি করবেন, যে আমরা যখন একটা সলিউশন গুলো করব, যে একটা জেনারেল সলিউশন, যখন আমরা যে রিকারেন্ট সলিউশনটা আমরা করছিলাম জেনারেল সলিউশনের জন্য, তখন সেক্ষেত্রে আমরা থিটাটাকে ইউজ করছি। The algorithm is run between the lower bound term and the upper bound term. আমার মনে হয় যে আপনি যে কোশ্চেনটা অ্যারাইজ করছেন, আমার মনে হয় আগামী মাস্টার থিওরেমটা যখন আমরা অ্যানালাইসিস করব সেই ক্ষেত্রে গেলে আপনার কনফিউশনটা দূর হয়ে যাবে, আমরা একটু অগ্রসর হই। আমরা এটাকে একটু সলভ করার চেষ্টা করি। তার এখান থেকে আমরা এই সিরিজটার ভ্যালু কিন্তু পেয়ে গেলাম। এই সিরিজটাকে আমরা থিটা অফ a বাই b টু দি পাওয়ার k আকারে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এটাকে একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। তাহলে আমাদের যে ইকুয়েশনটা থাকলো, তাহলে cn থিটা অফ a বাই b টু দি পাওয়ার k, তাহলে এটাকে কি বলতে পারি, a টু দি পাওয়ার k ডিভাইডেড বাই b টু দি পাওয়ার k। আমরা k এর যে ভ্যালুটা, k টাকে আমরা কি বলছি log b অফ n। k এর ক্ষেত্রে k এর ভ্যালুটা আমরা এখানে রিপ্লেস করলাম, তাহলে a টু দি পাওয়ার log b of n, এটাকেও বলছি b টু দি পাওয়ার log b of n। ওভারঅল আমরা যদি বলি তাহলে এই ভ্যালুটা কত, b log b বলতে কত, অ্যাকচুয়ালি 1, এটা ভ্যালু 1 চলে আসলো ইনটু n, এখানে অনলি n থাকলো, আর এই ভ্যালুটা কত থাকলো, a পাওয়ার অফ a log b of n, a log b of n, তাই না? এখন আমরা যদি লগারিদম ফ্যাক্টকে একটু কল করার চেষ্টা করি, রিকল করার, আমরা দেখবো লগারিদম ফ্যাক্টরে যদি a log b n হয় তাকে আমরা রিপ্লেস করি, অর্থাৎ nটা এখানে পাওয়ার হিসেবে, অর্থাৎ n এর পাওয়ার আকারে আমরা রিপ্লেস করতে, অর্থাৎ সেটাকে আমরা লিখতে পারি n ইন্টু লগারিদম অফ পাওয়ার অফ log b a। এটা আমরা লগারিদম ফ্যাক্টর থেকে জানি, এটাকে আমরা লিখতে পারি। কাজে আমরা এই টার্মটাকে এখন আমাদের যেহেতু ইনপুট সাইজটা ছিল n, আমরা এই ইনপুট সাইজ আকারে লেখার চেষ্টা করব। সেটাকে আমরা লিখছি
এই সি অফ এন যেটা আমরা সি অফ এন যেহেতু এখানে ইনপুট আছে তাহলে থিটা অফ সি এনটাকে ইন্টারনালি নিয়ে গেলাম ইন্টু এটাকে এর স্থলে আমরা এই এনটাকে এখানে নিয়ে আসি বেজে এবং এটাকে নিয়ে যাচ্ছি তার পাওয়ারে, তাহলে আমরা এখানে লিখতে পারি এন টু দি পাওয়ার লগ বি অফ এ। এখানে তার নিচে একটা কি আছে এন আছে, এই এন আর এই এন কি হবে ক্রস হবে, ক্রস হলে সি তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে ওভারঅল যে ভ্যালুটা থাকলো সেটা দেখেন থিটা অফ এন আমাদের যে ইনপুট সাইজ তার পাওয়ার তার লগারিদম পাওয়ার আকারে কিন্তু দেখা যাচ্ছে লগ বি অফ এ, যেখানে এ এবং বি হলো আমাদের ফ্যাক্টর, অর্থাৎ এই পাওয়ার আকারে কিন্তু আমাদের রানিং টাইমটা এক্সিকিউট করবে। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে তিনটা কন্ডিশন যদি একটু অ্যানালাইসিস করি তাহলে ওভারঅল আমরা এই তিনটা কন্ডিশন পেলাম। এই তিনটা কন্ডিশন কি, when a equals b then we get n log base b of n, অর্থাৎ n log n আমরা পেয়েছি, যেখানে তার বেসটা হলো b, বেসটা হলো a b এর ভ্যালু, আমরা বেসটা অলওয়েজ কিন্তু বলছি a b। আর যখন a less than b ছিল তখন আমরা সরাসরি পেয়েছি log of সরাসরি পেয়েছি থিটা এন ইনপুট সাইজের ইকুয়াল, এবং যখন গ্রেটার দেন আসলো তখন আমরা এই ধরনের ইকুয়েশন পেয়েছি। তো আমাদের যদি কখনো প্রুফ আসে যে আসলে রিকারেন্স রিলেশন, আমরা এই রিকারেন্স রিলেশনটা দিলাম যে প্রুফ করেন যে এই কন্ডিশনটা এটা প্রুফ করতে হবে, তাহলে এটা যদি প্রুফ করতে হয় তাহলে কিন্তু এই যে ওভারঅল যে আমরা ক্যালকুলেশন গুলো দেখানো হলো সেই ক্যালকুলেশনটা স্যার তিনটার জন্যই করতে হবে, এ থেকে বি বড় যখন, সমান যখন, ছোট যখন। ইয়েস জি স্যার, এই তিনটার জন্যই করতে হবে তাই বললাম আর কি। হ্যাঁ তিনটা, যে এ মানে থেকে বি আমাদের বড় যখন, আশা করি পরীক্ষায় কখনো তিনটা হয়তো বা থাকবে না, সেক্ষেত্রে আইদার একটা বা দুটো আপনার থাকতে পারে, তিনটা তো অনেক বড় স্যার। বা যে কোনো একটা কন্ডিশন যে আমরা এই কন্ডিশনটা জানি, আমরা সাধারণত আমরা সলভিং রিকারেন্স থেকে আমরা এটা জানি প্রুভ এনি ওয়ান, বলা হলো যে প্রুভ এনি ওয়ান, আপনি যে কোনো একটাকে প্রুফ করেন। ও আচ্ছা আচ্ছা, এর জন্য বললাম যদি আমাদের এই ধরনের প্রুফ থাকে পরীক্ষায় আসে তাহলে অবশ্যই আমাদেরকে কিন্তু আমরা যে প্রিভিয়াস যে ক্যালকুলেশন গুলো বললাম সেই ক্যালকুলেশন গুলো সলভ করে আসতে হবে। এখন খেয়াল করেন আমরা যখন আমরা এখন নেক্সট যে মাস্টার থিওরেমটা আমরা অ্যাপ্লাই করব, সেই মাস্টার থিওরেমে আমাদের যে ফ্যাক্টরটা ইউজ আসবে, আমরা এই যে টার্মটা এই টার্মটার সাথে আমরা রিলেটেড থাকবো, বিকজ আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভ্যালু ফ্র্যাকশন ভ্যালুগুলো আসে সাধারণত সেই ফ্র্যাকশন ভ্যালুগুলো এখানে যদি আমি কোনো টার্ম ইউজ নাও করি, এখানে যদি 1 এবং 1 থাকে সেক্ষেত্রে আমি এ এবং বি এর ইকুয়ালস পাচ্ছি, আদারওয়াইজ দেখা যাচ্ছে যে এখানে যে ভ্যালুগুলো থাকছে যে এই ভ্যালুগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে একটু গ্রেটার দেন থাকে, যার জন্য আমরা এই যে ভ্যালুটা আমরা ইউজ করছি লাস্টে এ ইজ গ্রেটার দেন বি, এই ভ্যালুটার করসপন্ডিং এ আমরা মাস্টার থিওরেমটাকে প্রুফ করার চেষ্টা করব। আমরা দেখব মাস্টার থিওরেমে যেটা ইউজ করে সেটা হলো ডিভাইড অ্যান্ড কনকিউর অ্যালগরিদম। আমরা বলি ডিভাইড অ্যান্ড কনকিউর অ্যালগরিদমে যেটা হয় যে টোটাল যে আমরা অ্যালগরিদম একটা বলি, অর্থাৎ একটা প্রবলেম টোটাল যে প্রবলেম সাইজটা আছে, সেই একটা প্রবলেম যদি আমাদের এন সাইজ থাকে সেই প্রবলেমগুলোকে আমরা কি করি ডিভাইড করি। ডিভাইড করার অর্থ হলো সাব প্রবলেম, অর্থাৎ কতগুলো সাব প্রবলেমে ভাগ করব, ছোট ছোট সাব প্রবলেম গুলো ভাগ করলাম, অর্থাৎ আমি এ সংখ্যক সাব প্রবলেম ভাগ করলাম, এবং এই প্রত্যেকটা সাব প্রবলেমের আবার সাইজ কিরকম হবে, এন বাই বি হবে। অর্থাৎ আমরা যে ইকুয়েশনটাকে ডিরাইভ করছি, অর্থাৎ একটা রিকারেন্স রিলেশন যদি হয় সেটাকে আমরা মাস্টার থিওরেমে যে প্রুফ করবো, অর্থাৎ একটা এন সংখ্যক ইকুয়েশন, একটা এন সংখ্যক ইনপুট সাইজ, সেটাকে যদি আমি এ সংখ্যক সাব প্রবলেমে ভাগ করি, বিভক্ত করি, যেখানে প্রত্যেকটা সাব প্রবলেমের সাইজ হবে এন বাই বি, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে তার টোটাল যে কস্টটাকে বের করব, কস্ট অফ দ্য ইচ স্টেজ, সেটাকে বলি দ্য ওয়ার্ক টু ডিভাইড দ্য প্রবলেম, অর্থাৎ সেই প্রবলেমটাকে বিভক্ত করতে যে কস্ট হবে প্লাস কম্বাইন সলভ দ্য সাব প্রবলেম, অর্থাৎ ওভারঅল যে সাব প্রবলেমগুলো, অর্থাৎ আমি প্রথমে করব হলো যে আগে বিভক্ত করব, বিভক্ত করে সেই সাব প্রবলেমগুলোকে আমি সলভ করছি, তাহলে সেখানে একটা টোটাল কম্বিনেশন, তার মানে এটা হলো আমার ওভারঅল পারফরমেন্স প্লাস কম্বাইন সলভ, নেক্সট আমি কম্বাইন করবো এবং সেটাকে আমরা এফ এন দ্বারা রিপ্রেজেন্ট করব, তাহলে সেই ইকুয়েশনটাকে আমরা রিপ্রেজেন্ট করি আসলে টি অফ এন, টাইম কমপ্লেক্সিটি অফ এন ইকুয়াল হবে এ টি ডিভাইডেড বাই এন বাই বি প্লাস ফাংশন অফ এন।
এই ইকুয়েশনটা, অর্থাৎ দ্য ওয়ার্ক ডিভাইড দ্য প্রবলেম প্লাস কম্বাইন টু কম্বাইন সলভ প্রবলেম, অর্থাৎ প্রত্যেকটা সাব প্রবলেমকে যখন আমি আবার কম্বাইন করব তাহলে টোটাল যে আমি সলিউশনটা পাবো সেটাকে বলছি আমি হলো টোটাল টাইম কমপ্লেক্সিটি, যেখানে এ এর ভ্যালু কত হবে, গ্রেটার দেন অর ইকুয়াল 1, বি এর ভ্যালু অবশ্যই গ্রেটার দেন 1 হতে হবে, আমরা এটাকে বলছি বি এর ভ্যালু, আমরা এই সাব প্রবলেম গুলোকে যখন বলছি বি এর ভ্যালুটা 1 এর চাইতে বড়, এবং আমরা বলছি ফাংশন অফ এন, যখন বলছি ফাংশন অফ এন, এই ফাংশন অফ এন এর ভ্যালু অলওয়েজ গ্রেটার দেন 0, অর্থাৎ আমরা এই মাস্টার্স থিওরেমে আমরা যখন ইকুয়েশন গুলোকে একটু সলভ করার চেষ্টা করব আমরা এই ধরনের ইকুয়েশন গুলো একটু পাবো। স্যার আগে হ্যাঁ, এটার ভিতরে স্যার কুক বুক জিনিসটা কি? হ্যাঁ, স্যার কুক বুক এই জিনিসটা কি? কুক বুক ফর সলভিং রিকারেন্স থিওরেম গিভ আস এ কুকবুক বলতে হলো কি, যেমন আমরা এটা একটা সহজ টার্ম, অর্থাৎ কুকবুকে আমরা কি দেখি নরমালি, আপনি যদি রান্না বান্না না জানেন, অর্থাৎ একটা রান্নার রেসিপি যদি থাকে, আপনি কিন্তু না জানলেও ইজিলি আপনি সেই রেসিপি ফলো ফেলতে করে পারি। আপনি কিন্তু একটা সলিউশনে যেতে পারবেন। তো জি স্যার, সো এটাই হচ্ছে তৈরি করা কুক এখানে যে আইডিয়াটা আছে, আমাদেরকে কেস আমরা জানি না এক্সাক্ট, আমরা হয়তোবা তার রানিং টাইম বা টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস আমরা জানি না, কিন্তু দেখা গেল মাস্টার্স মেথডে আমাকে তিনটা কন্ডিশন, তিনটা কেস বলা থাকবে। তো আমি যদি সেই তিনটা কেসকে সলভ করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে কোনো আমি অ্যালগোরিদমকে আমি সলভ করতে পারবো, এবং সেখান থেকে আমি একটা তার করেসপন্ডিং যে রানিং টাইম যেটা আসছে সেই রানিং টাইমটা আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। ফাইন্ড আউট করতে হবে। জি স্যার, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড দ্য কুকবুক। এবং আমাদের যে আইডিয়াটা আসবে, সেই আইডিয়াটা হলো কম্পেয়ার করতে হবে আমাদের এই যে ফাংশন অফ এন, এই ফাংশন অফ এনটাকে আমরা কম্পেয়ার করব উইথ এন লগ অফ বি এ, অর্থাৎ ওই যে আমরা লাস্ট যে থার্ড কন্ডিশনটা ছিল, অর্থাৎ এই কন্ডিশনটার সাথে আমরা ইউজ করব এটা হ্যাঁ হ্যাঁ এন লগ অফ বি এই কন্ডিশনটার সাথে। এবং এখান থেকে খেয়াল করেন, এই যে এখন আসছে, যদি এফ অফ এন ফাংশন অফ এন ইজ অ্যাসিম্পটোটিক্যালি স্মলার অর লার্জার দেন এন, এই যে এখন আসছে স্মলার অথবা লার্জার হয়, যদি এফ অফ এন যদি স্মলার হয়, এফ অফ এন স্মলার বলতে কি, অর্থাৎ এটাকে বলছি আমি এফ অফ এন, এটাকে হলো আমাদের জি এন মনে করেন, এন লগ বি যেটা, এটা হলো আমাদের জি, এটা একটা ফাংশন, এটাকে ফাংশন বলতে পারি না? জি স্যার, আর এটা একটা ফাংশন, এফ অফ এন নিজস্ব একটা ফাংশন। তাহলে এফ অফ এন যদি অ্যাসিম্পটোটিক্যালি স্মলার হয়, তার মানে কি এফ অফ এন লেস দেন, তার মানে তার পলিনিয়ম, তার যে গ্রোথ রেটটা আসছে সেটা যদি স্মলার হয়, স্মলার মানে কি, তাহলে এফ অফ এন লেস দেন এন লগ বি, এন লগ এ, তার মানে কি আমরা কোন কন্ডিশনটাকে ফেস করি বলুন তো দেখি, এফ অফ এন যদি লেস দেন জি অফ এন হয়, তার মানে সেটা কোন কন্ডিশনকে প্রুফ করে, বিগো, আমরা বলেছিলাম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবার আমাদের সেকেন্ড সেশনটা শুরু করছি। লাস্ট আমরা যেটা বলেছিলাম যে একটু খেয়াল করুন যে এটা হলো আমাদের, যদি আমরা বলছি জি অফ এন, এটা হলো আমাদের এফ অফ এন, তাহলে এফ অফ এন যদি অ্যাসিম্পটোটিক্যালি যদি স্মলার থাকে, তাহলে তাকে আমি কার সাথে কম্পেয়ার করতে পারবো, বিগোর সাথে। হ্যাঁ, বলা যাবে বিগোর সাথে কম্পেয়ার করতে পারবো না আমরা? ঠিক একইভাবে এফ অফ এন যদি গ্রেটার দেন হয়, গ্রেটার দেন জি অফ এন হয়, তাহলে তাকে আমি কার সাথে কম্পেয়ার করতে পারবো? স্যার ওমেগার সাথে, ওমেগার সাথে কম্পেয়ার করতে পারবো। দেন আমরা তাকে Yes, sir. ওমেগা দ্বারা রিপ্রেজেন্ট করব। যদি সেটা অ্যাসিম্পটোটিক্যালি যদি লার্জার হয়, তাহলে আমি পলিনোমিয়ালি যদি আমার কি হয় গ্রোথ রেটটা তার যদি লার্জার আসে, তাহলে অবশ্যই তাকে আমরা ওমেগার সাথে রিপ্রেজেন্ট করব। আর যদি গ্রোথ রেটটা কি হয় আমাদের ইকুয়াল হয়, অর্থাৎ এফ অফ এন এবং জি অফ এন তাদের গ্রোথ রেটটা যদি তাহলে equal তাহলে হয়, থিটা, তাহলে তাকে আমি কার সাথে রিপ্রেজেন্ট করতে পারবো, এটার সাথে। থিটা স্যার। এই যে এইখানে হলো আমরা তাকে তার তিনটা কন্ডিশন আমরা ইউজ করব। তাহলে খেয়াল করুন, অর্থাৎ যদি এফ অফ এন যদি অ্যাসিম্পটোটিক্যালি স্মলার হয়, খেয়াল করুন, অর্থাৎ আমরা এর ফাংশনটাকে ইউজ করছি কি,
অর্থাৎ এটা হলো আমাদের ওভারঅল, তাই না? থিটা অফ, অর্থাৎ এটা হলো আমাদের যখন টাইম কমপ্লেক্সিটি ইউজ করছি, টাইম কমপ্লেক্সিটি যখন আমরা ইউজ করছি, ওভারঅল টাইম কমপ্লেক্সিটিতে আমরা তার রানিং টাইমটা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। যখন এটা হলো আমাদের জি অফ এন বলতে কথা আসলে এন লগ বি অফ এ, তাই তো? এই ভ্যালুটা যখন কি হবে, অর্থাৎ এফ অফ এন এর ভ্যালু যখন আমাদের এই জি অফ এন এর চাইতে স্মলার হবে, সেই ক্ষেত্রে আমাদের তার টাইম কমপ্লেক্সিটি আসবে থিটা অফ এন লগ বি এ। এটা হলো তার টাইম কমপ্লেক্সিটি আসবে। এটা হলো আমাদের কেস 1। খেয়াল করুন, যদি কেস 1 এই কন্ডিশনটা স্যাটিসফাই করে এবং আমরা এখানে একটা টার্ম দেখেন এপসাইলন আমরা ইউজ করেছি, বিগোর ক্ষেত্রে আমরা মাইনাস টার্মটা ইউজ করেছি, এবং যখন আমরা যেহেতু স্মলার এর জন্য আমাদের এপসাইলনটা আমরা এ থেকে মাইনাস করছি, আর যেহেতু এটা অ্যাসিম্পটোটিক্যালি গ্রেটার এর জন্য আমরা এপসাইলন প্লাস যোগ করতেছি। ব্যবহার করছি। আসলে এটা হবে কি, আমাদের যে পলিনোমিয়াল ফ্যাক্টরটা, আসলে পলিনোমিয়াল গ্রোথ রেট যেটা আমরা বলবো যে এফ অফ এন এবং জি অফ এন, এখানে জি অফ এন বলতে এন লগ বি এ, তাহলে এদের যে গ্রোথ রেটটা সেটা আসলে হলো এন এপসাইলন অ্যাকচুয়ালি। অর্থাৎ এপসাইলন হলো এখানে এনি পজিটিভ ভ্যালু গ্রেটার দেন 1, অর্থাৎ এপসাইলনের ভ্যালু হবে গ্রেটার দেন 1, সরি গ্রেটার দেন 0, 0-র চাইতে বড় যে কোনো পজিটিভ ভ্যালুকে আমরা এপসাইলন দ্বারা রিপ্রেজেন্ট করব। এবং সে কি আকারে, অর্থাৎ একটা জিনিস খেয়াল রাখেন, আমাদের যে মাস্টার থিওরেমে বলছি, মাস্টার থিওরেমে কি আমরা 3টা কন্ডিশন পাচ্ছি। যদি অ্যাসিম্পটোটিক্যালি ইকুয়াল হয় তাহলে কিন্তু তার গ্রোথ রেটটা কি ইকুয়াল আসছে, আর যদি ইকুয়াল না হয় তাহলে কি হবে, আইদার অ্যাসিম্পটোটিক্যালি স্মলার হবে অথবা গ্রেটার হবে, স্মলার হবে অথবা লার্জার হবে। সেই ক্ষেত্রে গ্রোথ রেটটা কিন্তু দেখেন অলওয়েজ কত আসছে, এন এপসাইলন। এটা খেয়াল রাখবেন, কারণ আমি যদি কখনো গ্রোথ রেটটা যদি এন এপসাইলন প্রুফ করতে না পারি তাহলে কিন্তু আমরা সেই রিকারেন্স সলিউশনকে মাস্টার মেথডে সলভ করতে পারবো না। কারণ আমরা অনেক ইকুয়েশন দেখব যে ইকুয়েশনগুলো আসলে হয়তোবা ফাংশনটা দেখা স্যার লাস্ট কথাটা বুঝি নাই স্যার। স্মলার বা লার্জার হতে পারে। অর্থাৎ আমরা এখানে যে ফাংশন দেখব, এই ফাংশনগুলো হয়তোবা আমরা ইজিলি দেখতে পারবো যে এখানে জি অফ এন যে ফাংশনটা সেটা হয়তো বা এফ অফ এন এর চাইতে স্মলার বা লার্জার হচ্ছে, বাট পলিনোমিয়াল যে গ্রোথ সেটা হয়তো বা এই ফ্যাক্টরটাকে স্যাটিসফাই করবে না। যদি পলিনোমিয়াল গ্রোথটা আপনি এন এপসাইলনে স্যাটিসফাই করতে না পারেন তাহলে সেই রিকারেন্স রিলেশন কিন্তু আমরা মাস্টার মেথডে প্রুফ করতে পারবো না। এটা খেয়াল রাখবেন, আমরা দেখাবো। তার মানে স্যার আগে একটু ভেরিফাই করে নিতে হবে যে আমরা এন এপসাইলনে আনতে পারতেছি কিনা। হ্যাঁ, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা অবশ্যই দেখে নেব যে আমরা ফাংশনটা দেখছি স্মলার বা লার্জার, সে একই সাথে আমাদেরকে এই এপসাইলনের ভ্যালুটাও বের করতে হবে। যদি এপসাইলনের ভ্যালুটা আমরা বের করে যদি কোনো অর্থাৎ গ্রেটার দেন 0 একটা ভ্যালু পাই, তাহলে গ্রেটার দেন 0 ভ্যালু হলে অবশ্যই আমি এন এপসাইলন এই ভ্যালুতে লিখতে পারবো, তারপর আমাকে স্যাটিসফাই করবে। সেটা 0.2 কিন্তু সম্ভব, n টু দি পাওয়ার 0.2 যদি হয় আমি কিন্তু এপসাইলন এটা মাইনাস ফেলে আর সম্ভব না। হ্যাঁ জি স্যার, পারবো স্যার। এটা সম্ভব, বাট আপনি যদি একটা ফ্যাক্টর পান লগ n, সাপোজ লগ n, আপনি একটা ফ্যাক্টর পেলেন লগ n, লগ n কি কখন আপনি n টু দি পাওয়ার এপসাইলনে লিখতে পারবেন? না স্যার, এটাকে কখনো আপনি n টু দি পাওয়ার এপসাইলনে লিখতে পারবেন না। অর্থাৎ এখানে এই ফ্যাক্টরটা বলতে কি, যদি এফ অফ এন, একটু খেয়াল রাখেন, বলে রাখি কারণ আমরা পরবর্তীতে যখন সলভ করব এটা একটু মাথায় রাখতে হবে। যদি এফ অফ এন লার্জার হয় তাহলে আপনারা ভাগ করবেন এফ অফ এন ডিভাইডেড বাই জি অফ এন। অর্থাৎ আমরা এই যে ফাংশনটা এফ অফ এন কে এই এন লগ বি অফ এ দ্বারা ভাগ করলে দেখবেন অটোমেটিক এই ধরনের একটা ফরমেশন পাচ্ছি। আর এফ অফ এন যদি স্মলার হয় তাহলে এন লগ বি অফ এ দ্বারা এফ অফ এন কে ডিভাইডেশন করবো। আমরা ডিভাইডেশন করলে দেখবেন আমরা অবশ্যই এই ধরনের একটা ফ্যাক্টর পাবো। আর যদি কখনো এই ফ্যাক্টরটা না আসে, যদি আমার অন্য কোনো ভ্যালু চলে আসে লগ এন বা অন্য কোনো ভ্যালু চলে আসলো, সেই ক্ষেত্রে আমরা বলবো যে ওই রিকারেন্স রিলেশনটা আসলে আমরা মাস্টার থিওরেমে প্রুভ করতে পারবো না। আমরা তাহলে একটু খেয়াল করি যে যদি
এফ অফ এন অ্যাসিম্পটোটিক্যালি স্মলার হয়, এফ অফ এন এর ভ্যালুটা যদি স্মলার হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা তার ইকুয়েশনটা হবে, তার টাইম কমপ্লেক্সিটি হবে থিটা অফ এন লগ বি এ। যদি অ্যাসিম্পটোটিক্যালি ইকুয়াল হয়, বোথ আর ইকুয়ালের জন্য আমরা থিটাটাকে, অর্থাৎ তাদের গ্রোথ রেটটা যদি ইকুয়াল থাকে, তাহলে তাকে আমরা লিখতে পারবো এন লগ বি, অর্থাৎ এই ভ্যালুটা ইন্টু লগ এন, দ্যাট ইজ দ্য এন লগ এন আমরা যেটা বলেছিলাম। প্রিভিয়াস যে সলিউশন করেছিলাম দেখেন, যখন এ ইকুয়াল বি ছিল তখন কিন্তু এন লগ এন ছিল, খেয়াল করেন। আর যদি অ্যাসিম্পটোটিক্যালি গ্রেটার থাকে, অর্থাৎ এফ অফ এন যদি ওমেগা অফ এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে কি বলা যায়, যে টাইম কমপ্লেক্সিটিটা আসবে সেটা আসবে থিটা অফ এফ অফ এন। এইটুকু বুঝতে কি কোনো অসুবিধা আছে? আশা করি না। আমরা একটু সলভ করার চেষ্টা করি, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। অর্থাৎ আমরা যে কুক বুক বলছিলাম, আমরা যে কোনো অ্যালগরিদমকে সলভ করি না কেন অ্যাকর্ডিং টু মাস্টার থিওরেম, আমি কেস 1, 2, 3 এর বাইরে কোনো দেখা যাচ্ছে রুলসে ফেলতে পারবো না। আইদার 1, 2 or 3 আসবে, এবং তার সেই ক্ষেত্রে আমরা তার রানিং টাইমগুলোকে সেক্ষেত্রে আমরা সলভ করতে পারবো। এবং খেয়াল রাখবেন, যখন কেস 3 আসবে, অ্যাসিম্পটোটিক্যালি গ্রেটার থাকবে, সেই ক্ষেত্রে আমরা, এটা হলো আমাদের একটা লার্জ নাম্বার অফ এন এর জন্য এই একটা কন্ডিশন আমাদের স্যাটিসফাই করতে হয়। তো এটা আসলে আমাদের অপশনাল। কখনো যদি বলে যে এই সি এর ভ্যালুটা বের করে দেখাতে হবে, আইদার সেটা আসতে পারে, অথবা আমাদের যে টাইম কমপ্লেক্সিটিটা, বেসিক্যালি আপনাদেরকে টাইম কমপ্লেক্সিটিটাই দেখাতে হবে। তো এটা অপশনাল। যদি কখনো বলে যে সি এর ভ্যালুটাকে সলভ করে দেখাতে হবে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সি, সেই ক্ষেত্রে আপনাদেরকে সলভ করতে হবে। এবং খেয়াল রাখবেন, অলওয়েজ দ্য ভ্যালু অফ সি ইজ লেস দেন 1, সি এর মানটা 1 এর চাইতে ছোট আসবে। এখন আমরা দু একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। স্যার এখানে সিটা কি জিনিস বা সিটা কোত্থেকে আসলো স্যার? এটা হলো আমাদের, অর্থাৎ যখন আমরা কেস 3 তে বলবো, যখন আমাদের এফ অফ এন এর গ্রোথ রেটটা আসবে, এই যে গ্রোথ রেটটা আমরা পাচ্ছি, অর্থাৎ আমাদের যে ফাংশনটা ছিল, প্রথম যে ফাংশনটা, অর্থাৎ ডিভাইডেশনের যে টোটাল যে সলিউশনটা আমরা বললাম, এই ফাংশনের চাইতে যদি বড় হয়, তাহলে অবশ্যই তাকে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। শুধুমাত্র এই কেস 3 এর জন্য, 1 এবং 2 এর জন্য না, কিন্তু এটা হলো শুধুমাত্র কেস 3 এর জন্য। কারণ কেস 3 এর জন্য আমরা ওভারঅল যে রানিং টাইমটা পাচ্ছি সেটা হলো ফাংশন অফ এন, এবং সেই ক্ষেত্রে ফাংশন অফ এন এর ভ্যালু যেটা আসবে, ফর লার্জার ভ্যালু অফ এন এর জন্য আমরা এই কন্ডিশনটা স্যাটিসফাই করব, এবং আমরা এখান থেকে এই সি যে কনস্ট্যান্ট ভ্যালুটা, সেই কনস্ট্যান্ট ভ্যালুটাকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আমরা একটু প্রবলেম সলভ করি, তাহলে দেখতে পারবো। আচ্ছা, মাস্টার থিওরেম কোথায় অ্যাপ্লাই করা যাবে না? আমরা বলছি এফ অফ যে এন এপসাইলন স্মলার দেন ফাংশন। আমরা যদি এইটা দেখি, এফ অফ এনটা, এই এফ অফ এন, এই যে ফাংশনটা ইউজ করছি, ফাংশনটা হলো আমাদের এন লগ বি। দেখা গেল আমরা দেখছি যে এফ অফ এনটা এর চাইতে ছোট হচ্ছে, বাট অ্যাসিম্পটোটিক্যালি সেটা স্মলার হচ্ছে না। তাহলে আমি মাস্টার থিওরেমটাকে অ্যাপ্লাই করব। স্যার কন্ডিশনে তো ফাংশন অফ এন একইভাবে এফ অফ এন গ্রেটার দেন হয়, কিন্তু তার যদি গ্রোথ রেটটা যদি স্যাটিসফাই না করে, তাহলে আমরা পারবো না। এবং কেস 3 কন্ডিশন যদি হোল্ড না করে, এই যে বললাম কেস 3 যে একটা এডিশনাল কন্ডিশন আছে, সেটা যদি হোল্ড না করে, তাহলে আমরা পারবো না। আচ্ছা, আমরা মনে হয় দু একটা প্রবলেম সলভ করলে আমাদের জিনিসগুলা ক্লিয়ার হবে, কারণ এটা থিওরিটিক্যাল টার্ম, তো থিওরিটিক্যালি আসলে এতটা ক্লিয়ার বোঝানো কষ্ট। আমরা একটু চেষ্টা করি। এখানে একই জিনিসগুলো বলেছি আমরা। এই যে একটা ইকুয়েশন বললাম আমরা, দেখেন খেয়াল করে, এটাকে বলছি 9t × n/3 + n। তাহলে খেয়াল করুন, এখানে a এর ভ্যালু কত? 9। আমরা যদি ইকুয়েশনটা লিখি, স্যার আমাদের এই ইকুয়েশনটার সাথে 9 কম্পেয়ার করেন, অর্থাৎ t এর সাথে যে কোফিসিয়েন্ট সেটা হলো a, আর n এর সাথে যে কোফিসিয়েন্ট সেটা হলো b, আর পরবর্তী যে টার্মটা সেটা হলো আমাদের ওভারঅল ফাংশন অফ n, এফ অফ এন। তাহলে আমাদের a এর ভ্যালু এখানে 9, b এর ভ্যালু কত? বি এর ভ্যালু 3, ফাংশন অফ n ইকুয়াল আর এফ অফ এন এন। ফাংশন অফ n ইকুয়াল n, এটা বলা যায়। জি স্যার, বলা যায়। এখন আমাদের যে আমরা যে ফাংশনটা f অফ n কে কম্পেয়ার করব কার সাথে? n টু দি পাওয়ার log b এর সাথে কম্পেয়ার করব আমরা। ওভারঅল আমরা বলেছিলাম এই ফাংশনটার সাথে কম্পেয়ার করতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা, n log of b, আচ্ছা n
লগ বি বলতে এখানে ভ্যালু কত 3, লগ বেস তাহলে 3, জি স্যার মানগুলো বসাই দিলাম 9 এখন এটাকে যদি সলভ করি তাহলে 9 বলতে আমরা কত বলতে পারি 3 স্কয়ার। জি স্যার। এই পাওয়ারটা এখন আমরা জি, সামনে স্যার। সামনে আনতে পারি 2 log of 3 base 3 বলতে পারি, এটাকে লেখা যায়। জি স্যার। জি স্যার তাহলে ওভারঅল এই ভ্যালুটা তাহলে কত হবে 1 1 1। তাহলে আমার আলটিমেটলি থাকছে কি n স্কয়ার n স্কয়ার থাকতেছে n স্কয়ার। তাহলে আমাদের যে ফাংশনটা বললাম n log b এ n log a যেটা n টু দি পাওয়ার log b এ, তাহলে এর ভ্যালুটা কত আসছে n স্কয়ার, তাই না? ওভারঅলটা জি, কত স্যার। n স্কয়ার আসলো না? জি স্যার আচ্ছা, আর ফাংশন অফ n এর ভ্যালু কত n। n n n তাহলে অবভিয়াসলি আমরা বলতে পারি কি n স্কয়ারের গ্রোথ রেট n এর চাইতে বড়। ইয়েস স্যার। জি স্যার এটা বলতে পারি তার মানে কি n এর যদি গ্রোথ রেট আমরা অ্যাসিম্পটোটিক্যালি যদি প্রুফ করি তাহলে n এর গ্রোথ রেট f অফ n এর গ্রোথ রেট কি হচ্ছে n স্কয়ারের চাইতে ছোট হচ্ছে। জি স্যার। তাহলে কোন কেসে পড়লো? জি, স্যার। কেস 1। আমরা কেস 1 এ বলেছিলাম না যদি অ্যাসিম্পটোটিক্যালি স্মলার থাকে f অফ n এর যদি গ্রোথ রেটটা বিগ অফ gn হয়, অর্থাৎ এই ফাংশনের চাইতে যদি ছোট হয় তাহলে তো আমরা বিগও বলতে পারবো, তাই তো? যদি জি, f স্যার। অফ n অ্যাসিম্পটোটিক্যালি স্মলার হয় তাহলে আমরা ওভারঅল যে ইকুয়েশনটা রিকারেন্স যে সলিউশনটা ছিল তাকে কি কেস 1 আমরা বলতে পারবো? সেটা পড়ছে জি স্যার বলতে পারি কেস 1 এ যদি পড়ে তাহলে ওভারঅল তার টাইম কমপ্লেক্সিটি আমরা কি পারি জানি থিটা অফ n log bn এটা n log b b a জি স্যার। তাহলে আমরা যদি বলি তাহলে তার ওভারঅল তাহলে কি বলা যাবে n টু দি পাওয়ার, তাহলে টাইম কমপ্লেক্সিটি অফ n হবে n টু দি পাওয়ার log b এর। তাহলে আমরা এই n টু দি পাওয়ার log b এর ওভারঅল এই ভ্যালুটা কত পেয়েছি n স্কয়ার, জি স্যার। জি স্যার। যার জন্য এটাকে বলছি আমরা থিটা n স্কয়ার। এটা যার জন্য আমরা বলি যদি এই ইকুয়েশনটাকে সলিউশন করি তাহলে তার সলিউশন হবে টাইম কমপ্লেক্সিটি হবে থিটা অফ n স্কয়ার। এবং আমরা যদি এখন একটু চেষ্টা করি তার পলিনোমিয়াল ফ্যাক্টরটাকে ফাইন্ড আউট করার জন্য, তাহলে এখানে এই ফাংশনটার ভ্যালু কত n স্কয়ার এবং এটা লার্জার, তাই না? জি স্যার হ্যাঁ, তাহলে n স্কয়ার ডিভাইডেড বাই ফাংশন অফ n, আমরা তার পলিনোমিয়াল গ্রোথ রেটটাকে একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। তাহলে n স্কয়ার ডিভাইডেড বাই n যদি করেন কত ভ্যালু আসে n n আসে স্যার হ্যাঁ n n মিন্স অ্যাকচুয়ালি কত n টু দি পাওয়ার 1। জি স্যার হ্যাঁ, তার মানে এখানে এপসাইলন এর ভ্যালু কত 1 1 1, যার জন্য তার মানে আমরা 0 থেকে বড় এটাকে স্যার এই f অফ n টাকে আমরা আসলে যদি এই ইকুয়েশন আকারে সলভ করতে পারি, এই যে আমরা এই ইকুয়েশনটা কত ছিল f অফ n বিগ অফ n log b a মাইনাস এপসাইলন, তাহলে এখানে আমরা বলছি অবভিয়াসলি আমরা এই কন্ডিশনটাতে বলতে পারি যেখানে এপসাইলন এর ভ্যালু কত 1, এটা কি দেখা গেল? 1 জি স্যার আচ্ছা, এটা হলো কন্ডিশন। তো আমরা যদি কখনো যদি এই কন্ডিশনটাতে না পাই অর্থাৎ এপসাইলন, অর্থাৎ আমরা যদি এই গ্রোথ রেটটা n এর বা n টু দি পাওয়ার এপসাইলন এর না পাই, সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমরা মাস্টার মেথডটাকে অ্যাপ্লাই করতে পারছি না। তো আশা করি এই প্রবলেমটা বুঝতে কারো অসুবিধা নেই। আমরা আরেকটা প্রবলেম একটু বোঝার চেষ্টা করি। নেক্সট খেয়াল করুন, এখানে এর ভ্যালু কত 2, 2 b এর ভ্যালু কত 2 2 স্যার। 2 b এর ভ্যালু 2। ফাংশন অফ n হচ্ছে তো আমরা কিন্তু জানি যদি যদি a এবং b হয় আসলে সেটা হচ্ছে গ্রোথ রেট ইকুয়ালে যাবে। তো আমরা তারপর একটু সলভ করার চেষ্টা করি। আর এখানে ফাংশন অফ n বলতে কত, এটা হলো আমাদের ফাংশন অফ n টু দি পাওয়ার n, তাই না? তার মানে n by half half। n to the আচ্ছা, half। এখন আমাদের যে ফাংশনটা ছিল n টু দি পাওয়ার log বেস b এ, অর্থাৎ আমরা ওইটাকে যদি সলভ করি তাহলে log b এর ভ্যালু কত 2, এর ভ্যালু কত 2, তাহলে ওভারঅল এই ভ্যালুটা কত আসে 1। 1 তার মানে n টু দি পাওয়ার কত আসছে n টু দি পাওয়ার log যদি আমি এই ভ্যালুটা বসাই তার মানে n টু দি পাওয়ার 1, তার মানে আসলে আমাদের কত আসছে n, এন জি স্যার। জি স্যার ঠিক কি না?
জি স্যার। তার মানে আমরা যে ফাংশনটা পাচ্ছি সেটা n। এখন এই n কে কম্পেয়ার করব কার সাথে? ফাংশন অফ n। ফাংশন অফ n এর ভ্যালু কত? n টু দি পাওয়ার হাফ। তাহলে অবভিয়াসলি এই যে ফাংশন অফ n এর যে গ্রোথ রেটটা, এটা কি n এর চাইতে বড় না ছোট? বড় স্যার, বড় স্যার। এন এরটা বড় স্যার। n ফাংশন অফ এর ফাংশন অফ n greater এর হবে, জি growth স্যার। rate, বড় স্যার, ফাংশন অফ এর function of গ্রোথ n এর বড় growth স্যার। rate এই n এর চাইতে বড় না ছোট? ছোট। বড় স্যার, ছোট তো স্যার। ছোট না? ছোট স্কয়ার। এটার পাওয়ার হলো এন এর পাওয়ার এটা 1 n টু আর দি এটার পাওয়ার পাওয়ার হাফ হাফ। আর এটা হলো n। তাহলে obvious এটা ছোট না পাওয়ার? এটা ছোট, জি স্যার, এটা ছোট। হুম। এটা জি যদি স্যার, n এর অফ value কোর্স যদি 4 করতাম, 0.5 আর এটা 1। এটা কত হবে? 4। এটা কত হবে? 2। তাহলে স্মলার আসছে না? জি স্যার। জি স্যার, ওমেগা নোটেশন স্যার। তার মানে ফাংশন অফ n এর গ্রোথ রেট অ্যাসিম্পটোটিক্যালি স্মলার আসছে এই ফাংশনের চাইতে, তাই না? জি স্যার। তার মানে আমি কোন কেস অ্যাপ্লাই করতে পারবো? কেস বিগো 1 স্যার, বিগো, বিগো, জি স্যার। বলা যাবে? জি স্যার। না বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? স্যার আগেরটা আর এটার সাথে মিলে ফেলছি, এই জন্য বুঝছিলাম হলো। এটা খেয়াল করুন, আমরা বলছি এটা হলো আমাদের ফাংশন। কোন ফাংশনটা? n log b এ, তাই না? আমরা জি স্যার। এই n log Yes, sir. b এর সাথে আমরা কম্পেয়ার করব ফাংশন অফ n। এখান থেকে আমরা এই n log b এর যে ফাংশনটা, এই ভ্যালুটাই তো আসলে n। জি স্যার। আর ফাংশন অফ n কত আসলো? n টু দি পাওয়ার হাফ। তাহলে এখন বলুন n আর n টু দি পাওয়ার হাফ এর মধ্যে গ্রোথ রেট বেশি কোনটা? n এর গ্রোথ রেট বেশি না? জি এন স্যার। এর growth rate হ্যাঁ। বেশি, স্যার। তার মানে f অফ n এর গ্রোথ রেটটা কি হচ্ছে? কম হচ্ছে। জি জি স্যার। স্যার। তার মানে f অফ n অবশ্যই কি হচ্ছে? অ্যাসিম্পটোটিক্যালি কি হচ্ছে? স্মলার হচ্ছে। স্মলার হচ্ছে। স্মলার হচ্ছে। তাহলে অ্যাসিম্পটোটিক্যালি স্মলার হলে আমরা কোন কেসটা পেয়েছিলাম? কেস 1। জি স্যার। জি স্যার। কেস 1। বুঝতে পেরেছি। তাহলে কেস 1 এর ক্ষেত্রে স্যার। হলে তার ওভারঅল যেটা বলি তার রানিং টাইমটা কত হবে? থিটা অফ n, এই ফাংশনটা n টু দি পাওয়ার log b এ। তাহলে থিটা অফ n টু দি পাওয়ার log b এ যদি বলি, তার মানে এটা আসলে কত? n। জি স্যার। একটা one। n টু দি পাওয়ার log b এ করলে কত আসছে? n আসছে না? তাহলে জি, সেটাকে স্যার। আমরা থিটা অফ n। এবং আমরা যদি তার পলিনোমিয়াল, আমরা যদি এপসাইলন ফ্যাক্টরটাকে ফাইন্ড আউট করতে চাই, এই ভ্যালুটা তো লার্জার। n ডিভাইডেড বাই n টু দি পাওয়ার হাফ। তাহলে কত হয়? n টু দি পাওয়ার হাফ। n টু দি পাওয়ার হাফ। তার মানে এখানে এপসাইলন এর ভ্যালু কত আসছে? হাফ। হাফ, হ্যাঁ। হাফ মিন্স 0.5। জি স্যার। তার মানে আমি তাহলে এটা সম্ভব। তার গ্রোথ রেটটাকে 0.5 আমরা দেখছি এই পলিনোমিয়াল ফাংশনটা f অফ n এর ভ্যালুটা কি হচ্ছে? স্মলার হচ্ছে, প্লাস একইভাবে তার গ্রোথ রেটটা কি আসছে? n টু দি পাওয়ার এপসাইলন আমি কিন্তু রিপ্রেজেন্ট করতে পারছি। তার মানে যার জন্য আমরা এটাকে কিন্তু মাস্টার থিওরেমে কিন্তু সলভ করতে পারছি। বোঝা গেল? জি স্যার। আচ্ছা, অ্যাবসলিউট Next. ভ্যালুটা ছোট। এটা গেল কেস 1 এর জন্য। এখন আমরা দেখেন কেস 2 তে যাচ্ছি। এটা একটা ইকুয়েশন দেখেন। এখানে a এর ভ্যালু কত? 1। এর ভ্যালু 1 না? জি স্যার। হ্যাঁ। b এর ভ্যালু মানে কত? আমরা ফাংশনটা 2n/3 আছে, তাহলে আমরা জানি n/b। n/b যদি হয় তাহলে এই 2 টাকে আমরা ডিভাইড করে নিচে নিয়ে নিচে আসতে পারি। চিন্তা করতে পারি। তাহলে জি, স্যার। 3/2। এবং ফাংশন অফ n এর ভ্যালু কত? 1। ফাংশন অফ n কত? এখানে 1 আছে না? কনস্ট্যান্ট ভ্যালু 1। এখন আমরা এই ফাংশনটাকে ইউজ করি, আমরা যে কনসিডার করব n টু দি পাওয়ার log b এর, n টু দি পাওয়ার log b এর। তাহলে আমরা এখন b এর ভ্যালুটা বসাই, 3/2, এটা 1। 1 বলতে কাকে বোঝায়? কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাকে আমরা 1 বলতে পারি না? জি স্যার। জি স্যার, লগের ভিত্তিতে। সেই ক্ষেত্রে আমরা এখানে 1 বলতে 3/2 অর্থাৎ এই যে বেসটা আছে সেই একই বেসের পাওয়ার যদি 0 নিই তাহলে আমরা 1 লিখতে পারবো না? এবং সেই 0টা যদি ফ্রন্টে চলে আসে সামনে, সেক্ষেত্রে আমাদের কত আসছে? n টু দি পাওয়ার 0। ওভারঅল এখান থেকে ভ্যালুটা আমরা কি পাই? বা আমরা যদি এটাকে দেখি log 1 বা সরাসরি দেখি লগারিদম অফ 1, লগারিদম অফ 1 এর ভ্যালু কত আসছে? 0।
জি স্যার, সূচকের নেমা বা n টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আর আপনারা যদি বলেন যে না আমি এই বেসটা আছে 3/2, তাহলে আমরা এই 1 এর স্থলে লিখতে পারি 3/2 তার পাওয়ার 0 লেখা যাবে না? আফটার দ্যাট জিরোটাকে যদি পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসি তাহলে আলটিমেটলি কত আসলো n টু দি পাওয়ার 0। তাহলে n টু দি পাওয়ার 0 এর ভ্যালু আসলে কত? 1। এটা কি বোঝা যায়? বোঝা যাচ্ছে? জি স্যার, এটা তো সূচকের নিয়মে। এখন খেয়াল করেন আমরা যে ফাংশনটাকে ইউজ করেছি তাহলে তার ভ্যালু কত আসছে? 1। তার গ্রোথ রেটটা 1। আর ফাংশন অফ n এর গ্রোথ রেট ফাংশন অফ n ও কত আসছে? 1। তাহলে বোথ অফ দা ফাংশন তার গ্রোথ রেট কি আসছে? ইকুয়াল আসছে না? ইকুয়াল, হ্যাঁ ইকুয়াল আসছে। যদি দুটো ফাংশনেরই গ্রোথ রেট ইকুয়াল হয় তাহলে আমরা কেস 2 অ্যাপ্লাই করতে পারি। জি স্যার, কেস 2 অ্যাপ্লাই করতে পারি। এবং কেস 2 এর ক্ষেত্রে আমাদের যে কন্ডিশনটা ছিল, কেস 2 এর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? n log b এর যে ফাংশন ইনটু log n, এটা হলো আমাদের তার টোটাল টাইম কমপ্লেক্সিটি। তার মানে আমরা এখানে বলতে পারবো n log b এ ইনটু log n। n log b ইনটু log n, তাই তো? তাহলে ওভারঅল এই n log b এর ফাংশনটা কত? এর ভ্যালুটা কত আসছে? 1 না? জি n স্যার, log b এর 1 আসছে, 1 আসছে, চলে আসলো 1। তাহলে 1 ইনটু log 1 n, আসছে, হ্যাঁ। তার মানে 1 ইনটু log n যদি হয় তাহলে ওভারঅল টাইম কমপ্লেক্সিটি কত আসছে? log n। এটা কি বোঝা গেল? জি স্যার, বুঝে গেছি। নেক্সট আমরা কেস 2 আরেকটা একটু দেখি। এখন এখানে a এর ভ্যালু কত? 2, b এর ভ্যালু কত? 2, আর ফাংশন অফ n বলতে কত? n। তাহলে আমরা যদি log বেস b অর্থাৎ log 2 টু দি পাওয়ার 2 যদি দেখি তাহলে এখান থেকে কত ভ্যালু পাচ্ছি? এটার ভ্যালু কত? 1। দ্যাট ইজ আমরা যদি কম্পেয়ার করি n log ab অর্থাৎ n টু দি পাওয়ার 1, তাই না? ওভারঅল এই ভ্যালুটা কত? 1 1, দ্যাট ইজ n টু দি পাওয়ার 1। n টু দি পাওয়ার 1 বলতে কত? n। অর্থাৎ জি স্যার, তাহলে আমরা এই ফাংশনটাও n। ফাংশনটাকে যদি অ্যানালাইসিস করি তাহলে এখান থেকে কত পাচ্ছি? n। আর ফাংশন অফ n ফাংশনটাও কত? n। তাহলে দুটো ইকুয়াল, দ্যাট মিন্স কেস 2। তার মানে কেস 2। তাহলে কেস 2 তে যদি হয় তাহলে আমরা জানি কি n টু দি পাওয়ার log b a ইনটু log n। তাহলে n টু দি পাওয়ার log b এর ভ্যালু কত? n। তাহলে এইটার স্থলে আমরা বলতে পারি n ইনটু log n। টাইম কমপ্লেক্সিটি আসলে log n। তাহলে দেখেন এখন কিন্তু আমরা এই যে মাস্টার থিওরেম যদি অ্যাপ্লাই করি তাহলে যে কোনো রিকারেন্স রিলেশনকে আমরা ইজিলি সলভ করতে পারছি না? সহজেই সলভ করতে পারবো। জি স্যার, যেটা আমরা প্রিভিয়াসলি ইটারেটিভ মেথড বা সাবস্টিটিউশন মেথডে কিন্তু আমাদেরকে যেভাবে সলভ করতে হতো তার চাইতে কিন্তু অনেক সহজে আমরা সলভ করতে পারছি। জি স্যার। স্যার, পরীক্ষার সময় আসলেও কি আমরা এই মাস্টার থিওরিয়াম ইউজ করে করবো নাকি আগেরটা ইউজ করে করবো? হ্যাঁ স্যার, আমরা কি সবসময় তাহলে মাস্টার থিওরিয়াম দিয়ে করবো? না, এটা হলো কি যদি আপনাকে কখনো ইন্ডিকেট করা না থাকে যে আপনি টাইম কমপ্লেক্সিটি বের করুন তাহলে আপনি যে কোনো মেথড ইউজ করতে পারেন। বাট যদি একদম বলে দেওয়া থাকে যে এটা এই প্রবলেমটা বা টাইম কমপ্লেক্সিটিটা রানিং টাইমটা আমাকে ইটারেটিভ মেথডে বা সাবস্টিটিউশন মেথডে সলভ করতে হবে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সেই মেথডটাকে অ্যাপ্লাই করতে হবে। ওইটা করতে হবে, হ্যাঁ। আদারওয়াইজ মাস্টার মেথড তাহলে এটা প্রিফার করবেন আপনারা মাস্টার থিওরেমটাকে। জি স্যার, অবশ্যই। ওকে, আমরা যখন কোনো অ্যালগরিদমকে সলভ করব আমরা অ্যাপ্লাই যে প্রথম প্রিফারেন্সটা দিব মাস্টার থিওরেমের মাধ্যমে। আচ্ছা, এখন আমরা কেস 3 এর ক্ষেত্রে একটু দেখার চেষ্টা করি। খেয়াল করুন, এখানে একটা एग्जांपल দেখাচ্ছি। এর ভ্যালু দেখেন 2, বি এর ভ্যালু কত? 2। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি বলি log 2 অর্থাৎ log b of a, আমরা যদি বলি এই ভ্যালুটা কত আসবে? 1। এখন তার মানে n টু দি পাওয়ার লগারিদমটা যদি বলি n টু দি পাওয়ার লগারিদম তাহলে n টু দি পাওয়ার 1। n টু দি পাওয়ার 1 বলতে কত? অ্যাকচুয়ালি n, তাই না? জি স্যার। আর ফাংশন অফ n কত আসছে? n স্কয়ার। n স্কয়ার। তাহলে এখন খেয়াল করেন
n is Growth rate বেশি হচ্ছে n square। growth rate অবশ্যই n এর চাইতে বড়। জি স্যার। প্রথমত ফাংশন অফ n বড়, ফাংশন অফ অবভিয়াসলি বোঝা যাচ্ছে ফাংশন অফ n এর যে মান সেটা অবশ্যই আমার এই n এর ভ্যালু চাইতে বড়। এবং আমরা যদি জি, স্যার। গ্রোথ রেটটা বিবেচনা করি তাহলে তার গ্রোথ রেটটাও কিন্তু গ্রোথ রেটটা দেখেন কিভাবে বেশি। বাড়ছে। আমি যদি ওই f অফ n কে যদি আমি এই ফাংশন দ্বারা ভাগ করি তাহলে n স্কয়ার ডিভাইডেড বাই n, তাহলে কত হচ্ছে n n হচ্ছে। n, দ্যাট ইজ n টু দি পাওয়ার 1 আকারে কিন্তু তার গ্রোথ রেটটা বাড়ছে। অর্থাৎ আমি n টু দি পাওয়ার জি, স্যার। এপসাইলন আকারে কিন্তু তাকে রিপ্রেজেন্ট করতে পারছি, জি স্যার। যার জন্য এপসাইলনের ভ্যালু এখানে কত আসবে 1 1। এবং আমরা যদি বলি তাহলে আমরা যদি এটাকে তাহলে থার্ড কেসে ফেলতে, থার্ড কেস 3 তে আমি পুট করতে পারি। এবং কেস 3 যদি হয় সেই ক্ষেত্রে আমরা জানি কি তার টাইম কমপ্লেক্সিটি হবে অবভিয়াসলি ফাংশন অফ n। ফাংশন অফ n যে ভ্যালুটা থাকবে সেটাই হবে তার টাইম কমপ্লেক্সিটি। তাহলে এখানে ফাংশন অফ n বলতে কত আছে n স্কয়ার, কাজেই তার টাইম Sir. কমপ্লেক্সিটি আসছে থিটা অফ n স্কয়ার। কিন্তু স্যার এই যে মাঝখানে সি তারপর হচ্ছে এ, এটা কিভাবে? রেগুলারিটি একটা কন্ডিশন যে ছিল সেই রেগুলারিটি কন্ডিশনটা আমরা একটু চেক করব। রেগুলারিটি কারণ এটা স্যাটিসফাই করে কিনা? আমাদেরকে এই কন্ডিশনটা চেক করতে বলে যে আমাদের এই সি এর ভ্যালুটাকে প্রুফ করার জন্য। সেই রেগুলারিটি কন্ডিশনটা ছিল কি a ইনটু ফাংশন অফ n বাই b, সেই ভ্যালুটা লেস দেন অর ইকুয়াল হবে c ইনটু f অফ n, যেখানে c এর ভ্যালুটা কত হবে অলওয়েজ লেস দেন 1। এখন খেয়াল করুন 1 এখানে ফাংশন অফ, আমরা কিন্তু ফাংশন অফ n টাকে ইউজ করছি, তাহলে এখানে ফাংশন অফ n বলতে কত n স্কয়ার না? n স্কয়ার নিজে, হ্যাঁ। তার মানে আমরা এই ফাংশনটাতে আসলে অ্যাপ্লাই করব। তাহলে a এর ভ্যালু কত 2 লিখলাম, ফাংশন অফ n ছিল n স্কয়ার, তাহলে n এর জায়গায় যদি n এর স্থলে যদি আমরা n বাই b অ্যাপ্লাই করি তাহলে n তার মানে এটা কত হবে n স্কয়ার বাই b স্কয়ার, জি স্যার। n স্কয়ার বাই b স্কয়ার। b এর ভ্যালু কত 2, 2 স্কয়ার মানে 4। দ্যাট ইজ এটাকে আমরা বলছি 2 ইনটু n স্কয়ার বাই 4 2/4 on the 2। জি স্যার, বুঝতে পারছি। লেস দেন আর ইকুয়াল c ইনটু n স্কয়ার। এখন এটাকে যদি বোথ সাইডে আমরা ইকুয়েশন করি দেখেন c কে কিন্তু আমরা এই যে হাফ পাচ্ছি না একটা ভ্যালু, জি স্যার, যা 1 থেকে ছোট। হ্যাঁ এইটা হলো, এবং c এর যে ভ্যালুটা আসলো সলিউশন সেটা লেস দেন 1। কখনো যদি দেখা যাচ্ছে আমরা এই কন্ডিশনটা দেওয়ার পর c এর ভ্যালুটা যদি এরকম লেস দেন 1 না হয়, সেটা যদি আমাদের গ্রেটার দেন 1 চলে আসে তাহলে কিন্তু আমরা তখন বলবো আমরা স্যার কেস 3 তে ফেলতে পারবো না। আমরা মাস্টার থিওরেমে কিন্তু তাকে প্রুফ করতে পারবো না। যে অনেক ক্ষেত্রে স্যার তাহলে কি অন্য কোনো থিওরেমে কি প্রুফ করা যাবে? আমাদের এই রেগুলারিটি কন্ডিশনগুলোকে ভেরিফাই করতে হয়। স্যার এটা যে আমরা ইসে করতে পারলাম না, এই মাস্টার থিওরেমে করতে পারলাম না, অন্য কোনো থিওরেমে কি এটা প্রুফ করা যাবে? ইয়েস স্যার বলতেছি যে এটাতে আমরা যদি সি এর মান 1 এর থেকে বড় আসে সেক্ষেত্রে আমরা এই মাস্টার থিওরেম দিয়ে এটা প্রুফ করতে পারলাম না, একের চাইতে যদি কিন্তু বড় আসে অন্য কোনো এইটা তো স্যাটিসফাই করবে, এই কন্ডিশনটা তখন স্যাটিসফাই আসবে না। করলো না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই তখন কি আমরা স্যার condition- অন্য কোনো false থিওরেম দিয়ে কি এটা প্রুফ করতে পারবো? হ্যাঁ, তবে ম্যাক্সিমাম আমরা যেটা দেখবো আমাদেরকে এটা আমি প্রথমে বলেছি এটা অপশনাল, ঠিক আছে? আপনাদের বোঝানোর জন্য করতে হইতে পারে, নাও হইতে পারে। আপনাদের যেটা করতে হবে আপনারা একটা ইকুয়েশন থেকে দেখবেন সেটা যদি কেস 3 তে পড়ে তাহলে অবশ্যই ট্রাই সলভ করার চেষ্টা করবেন সেটা পলিনোমিয়ালি বা তার অ্যাজিমটেটিক্যালি গ্রোথ রেটটা n টু দি পাওয়ার এপসাইলন হয় কিনা। যদি n টু দি পাওয়ার এপসাইলন মানে ওই যে এপসাইলনের মানটা বের করে যেটা আর কি, তাহলে আমরা সরাসরি এই ইকুয়েশনটা লিখবো। আমাদের এই সলিউশনটা অপশনাল বলছি, এটা রিকোয়ার খুব বেশি আশা করি প্রয়োজন হবে না, এটা বোঝার দেখার জন্য। দরকার নেই। ও আচ্ছা আচ্ছা, ওকে, আমরা জি স্যার, বুঝতে পারছি। আমরা ঠিক একই ভাবে আমরা এই কেসটির আরেকটা সলিউশন করার চেষ্টা করি। খেয়াল করুন এ একটা ইকুয়েশন আছে, এখানে এর ভ্যালুটা কত 3, বি এর ভ্যালুটা কত বি এর ভ্যালু 3 আর ফাংশন হচ্ছে n log n। n যেটা আসছে n log n, ঠিক তো? এখন আমরা জি, স্যার। এই ফাংশনটাকে একটু সলভ করার চেষ্টা করি। তাহলে 4/3 এটাকে যদি সলভ করি n log of বেস 4/3 n log of আমরা যদি সলভ করি তাহলে এখানে আমরা একটা ভ্যালু পাচ্ছি 0.793।
n টু দি পাওয়ার Log table থেকে, এই লগ log- 3 যে ভ্যালুটা আসছে আমরা যদি সলভ করি তাহলে আমরা এখান থেকে এই ধরনের একটা ভ্যালু পাবো। আচ্ছা, এখন খেয়াল করেন এই ভ্যালুটা আসছে, এটা হলো আমাদের দেখেন n log n, আর এটা হলো n টু দি পাওয়ার 0.793। তাহলে এই n এখানে কার log গ্রোথ রেট বেশি? n এর ভ্যালুটা এর চাইতে বড় হয় কিনা খেয়াল করেন তো একটু। আমরা যদি ছোট্ট একটা n log n থেকে n এর ভ্যালু 2 ধরেন, n এর ভ্যালু 2 যদি হয় log log 2 log 2 এর ভ্যালু কত হবে? 1। 1.1 হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আর 2 into এখানে 1 তাহলে কত আসছে ভ্যালু? আলটিমেটলি n এর ভ্যালু কত আসছে? 2। 2 আসছে। টু আর 2 টু দি পাওয়ার এখানে তো 1 নেই, 1 এর চাইতে ছোট আছে না? জি স্যার, তাহলে তার মানে 2 এর থেকে ছোট এর ভ্যালুটা কোনো কিছু আসবে। এর চাইতে কম হবে। জি স্যার, তার মানে আমরা যদি 2 এর চাইতে 2 মানে কত, n এর ভ্যালু 2 বললাম মানে কত, আমরা যে রিকারেন্স রিলেশন গুলো বলেছিলাম n ইকুয়াল গ্রেটার দেন 1 এর জন্য হলেই তো সে তাকে আমরা সলভ করব। তার মানে 2 এর জন্য যদি সে জি, স্যার। কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে n এর যে কোনো ভ্যালু গ্রেটার দেন 1 এর জন্য সেটা স্যাটিসফাই করবে। greater than 1 জি স্যার। এর জন্য আমরা এটাকে বলছি এপসাইলন। আমরা যদি এটাকে সলভ করার চেষ্টা করি বা আমরা যদি এই কোয়েশনটা এখানে দেখেন, আমরা যে থার্ড কন্ডিশনটাতে যেটা দেখেছিলাম আমরা এই কন্ডিশনটাকে এই ফর্মে লিখতে পারি, তাই না? n টু দি পাওয়ার log b a প্লাস এপসাইলন। এখন খেয়াল করুন এটা কতক্ষণ পর্যন্ত স্যাটিসফাইবল হবে। খেয়াল করুন 0.793 সাথে আমরা যদি এপসাইলন যোগ করি 2 টু দি পাওয়ার 0.99 পর্যন্ত আপনি যদি অ্যাপ্লাই করেন, যখনই 2 টু দি পাওয়ার 1 হয়ে গেল তখন কিন্তু সেই ভ্যালুটা এক্সাক্ট 2 হয়ে গেল। বাট 2 জি, টু স্যার। দি পাওয়ার 0.99 পর্যন্ত সেই ভ্যালুটা কি থাকবে? বিলো 2 থাকবে। 2 এর কম থাকবে। জি স্যার, যার জন্য এই এপসাইলনের ভ্যালুটা আমরা এই ইকুয়েশন থেকে কিন্তু আমরা এপসাইলনের ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করতে পারি। যার জন্য অ্যাপ্রক্সিমেটলি 0.2 তে আমরা মানে 7 আর 2 9 এইভাবে চিন্তা করতে আর কি। তো এখান থেকে আমরা কিন্তু কেস 3 টাকে অ্যাপ্লাই করতে পারছি না। জি স্যার, পাচ্ছি। তার জন্য কেস 3 যদি হয় তাহলে কেস 3 হলে আমরা সরাসরি বলতে পারবো কি তার টাইম কমপ্লেক্সিটি আসবে সেটা ফাংশন অফ n। তাহলে ফাংশন অফ n বলতে কত আছে? n log n। জি স্যার, এখন আমরা একটা চেষ্টা এটাই করব হবে। এটাতে আমরা আসলে মাস্টার থিওরেমটা অ্যাপ্লাই করতে পারবো না। খেয়াল করুন এটা দিয়ে আসলে জি, স্যার। আজকের লেকচারটা আমরা শেষ করব। স্যার এটা কি কেস 1 2 3 কোনোটাতেই পড়বে না তাই? এটা কেস 3 তে পড়েছে। না স্যার, পরেরটা ওই যে যেটা করাবেন। পরেরটা না স্যার, এই যে হ্যাঁ হ্যাঁ এটা না স্যার, পরেরটা মানে যেটা দেখাবেন। আগে স্যার আমরা এখন এটা এইটা আলোচনা করব। লাস্ট আমরা আলোচনা করলাম এই ভ্যালুটা, এটা তো কেস 3 তে পড়লো। স্যার এটা ঠিক আছে, মানে হচ্ছে এখন যেটা এরপরেরটা। দেখাবেন যেটা দিয়ে কারণ যেটা আমাদের হচ্ছে মাস্টার function থিওরিয়ামে আমরা of n এর যে পারবো না। growth rate, সেই গ্রোথ রেটটা এই ফাংশনের চাইতে বড় আসছে না। জি স্যার, এটা বুঝছি স্যার। তার মানে ফাংশন অফ n ইজ asymptotically larger than the n to the power log b a। তার মানে স্যার। সেটা কেস 3 তে অ্যাপ্লাই হচ্ছে। এর পরেরটা আচ্ছা, স্যার এটা আমরা- বুঝছি স্যার, সমস্যা নেই। আমরা এখন এটা দেখবো জি যে স্যার, এই এইটা। আমরা মাস্টার মেথডটাকে অ্যাপ্লাই করতে পারবো না। কেন পারবো না একটু খেয়াল করুন। আমরা এখানে a এর ভ্যালু কত পাচ্ছি? 2। b এর ভ্যালু কত পাচ্ছি? 2। 2 আর ফাংশন অফ n হচ্ছে log n। n কত পাচ্ছি? n log n। n log n হ্যাঁ। আমরা যদি n টু দি পাওয়ার log b ইউজ করি তাহলে এখানে কিন্তু n পাচ্ছি, আমরা পাচ্ছি না? জি স্যার, এটা পাচ্ছি। আচ্ছা, আমরা এখন যদি ফাংশন চিন্তা করি, দেখেন ফাংশন হিসাবে কিন্তু আমরা বলতেই পারছি n log n অবশ্যই লার্জার দেন দা ফাংশন n। এটা কি বলা যায়? n জি স্যার। হ্যাঁ, আগে হ্যাঁ কিছুটা করা যায়। n log n যে ভ্যালুটা আসছে সেটা অলওয়েজ কি থাকবে? n এর চাইতে বড় হবে না? বড় হবে, n এর থেকে বড় হবে। জি স্যার, log 2 log মানে 3 n- log n log n log 3 এর n value থেকে আমরা বড় হবে। যে ভ্যালুগুলো তার সাথে মোর দেন একটা ভ্যালু আমরা কি মাল্টিপ্লিকেশন পাবো না?
ওয়ান এর চাইতে বড় জি স্যার পাবো। মাল্টিপ্লিকেশন হয়, তাহলে আমরা অবশ্যই সেটা কি এন এর চাইতে বড় হবে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তার মানে আমরা বলছি যে ফাংশন অফ এন, এন লগ এন ইজ অ্যাসিম্পটোটিক্যালি লার্জার দেন এন, এটা আমরা বলতে পারি, এটা বলা যায়। তার মানে আমরা প্রথম কন্ডিশন থেকে আমরা যদি এই কন্ডিশনটা বলি তাহলে কেস 3 আমরা অ্যাপ্লাই করতে পারি। বাট এখন আমরা বলছি আসলে সেটা কি পলিনোমিয়ালি লার্জার হয় কি না, অর্থাৎ এন টু দি পাওয়ার যে এপসাইলন ছিল সেই কন্ডিশনটাকে স্যাটিসফাই করে কি না। খেয়াল করেন, যদি এটা লার্জার হয়, এখন ডিভাইড করুন, এন লগ এন ডিভাইডেড বাই এন, কি পাচ্ছেন আপনারা ভ্যালু? লগ এন পাচ্ছি। লগ এন পাচ্ছি। তার মানে আমি যদি লগ এন বলি তাকে কি কি আমরা এন টু দি পাওয়ার এপসাইলনে আমি কি রিপ্রেজেন্ট করতে পারবো না পারবো না? পারবো না স্যার। পারা যাচ্ছে না স্যার। সেটা পারা যাচ্ছে না, অর্থাৎ যার জন্য আমরা বলছি যে বাট এফ অফ এন ইকুয়াল এন লগ এন ইজ নট পলিনোমিয়ালি লার্জার দেন এন লগ এন। পলিনোমিয়ালি সেটা কিন্তু লার্জার আসছে না, কারণ আমরা এটাই বলছি যে এফ অফ এন মাস্ট বি পলিনোমিয়ালি লার্জার বাই এ ফ্যাক্টর অফ এন এপসাইলন। এই ফ্যাক্টরে আমাদের পলিনোমিয়ালি লার্জার থাকতে হবে, বাট আমরা কিন্তু এখানে পাচ্ছি না, এখানে পাচ্ছি কি অনলি লার্জার বাই এ ফ্যাক্টর অফ লগ এন। কিন্তু আমাদের Log n, জি স্যার। বলা ছিল এন এপসাইলনে প্রুফ আসতে হবে, তাই না? কিন্তু আসছে লগ এন। পলিনোমিয়ালি সেই ভ্যালুটা পাচ্ছি না, দ্যাটস ওয়াই আমরা বলছি কি এই রিকারেন্স রিলেশনটা কি আসলো, দেয়ার ফলস বিটুইন দা কেস 2 এন্ড কেস 3। কেস 2 এবং 3 এর মাঝে যে গ্যাপ, এটা মাঝখানে পড়ে গেছে। তার যে গ্রোথ রেটটা 2 এবং 3, কেন বলছি 2 হলো যখন তারা ইকুয়ালি গ্রোথ আসছিল একই সাথে, আর 3 তে যখন, আর মানে এটা হলো 3 হচ্ছে 2 এবং greater। 3 মাঝে তারা একটা গ্যাপিং ফলসে গ্যাপ করলো এবং সেই কন্ডিশন থেকে বের হতে পারছে না, লগ এন এর রিস্ক করছে। যার জন্য আমরা বললাম যে এই মাস্টার থিওরেমটাকে ইউজ করা যাবে না এই রিকারেন্স রিলেশনগুলো। স্যার আমার একটা কোশ্চেন সেটা হচ্ছে যে এটা তো মাস্টার থিওরেমে আমরা করতে পারলাম না, কিন্তু অন্য কোনো থিওরেমে কি এটা সলভ করা যাবে বা এটা কি কোনো দরকার আছে? না, যদি আমাদের তখন আসে যে এইটা যদি মাস্টার থিওরেমে আমরা প্রুফ করতে না পারি, দেন আমরা তাহলে রিকারেন্স বা ইটারেটিভ মেথডে সলভ করবো, কারণ